আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার এক ভাইয়ের সাথে একটা পডকাস্ট সেশনের জন্য বসেছি। আমাদের এই ভাইটাকে অনেকে হয়তোবা চিনে থাকবেন আমাদের সার্কেলের মধ্যে যারা আছেন। যারা চিনবেন না তাদের জন্য আসলে একটা শর্ট ইন্ট্রোডাকশন। আমাদের ইসমাম ভাই, উনি আমাদের সাথে কাফে ছিলেন। এখন রকমারিতে অ্যাজ আ সলিউশন আর্কিটেক্ট কাজ করছেন। আর প্রিভিয়াসলি উনি অ্যাজ অ্যান এক্স গুগল ইঞ্জিনিয়ার কাজ করতেন। সো আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট আয়োজনে। আমাদের যে মেইন প্রচেষ্টা সেটা হচ্ছে যে একটা বলা যেতে পারে আনএডিটেড আনস্ক্রিপ্টেড কনভারসেশন, যেটাতে আসলে আমাদের যে দৈনন্দিন জীবনের যে চিন্তাভাবনাগুলো যেগুলো আসলে মাথার মধ্যে ঘুরপাক খায়, এগুলোকে আমরা কি আসলে সবার সামনে তুলে ধরতে চাই উইথাউট এনি বায়াস, উইথাউট এনি, আমাদের যেটা মাথায় আছে সেটা অ্যাটলিস্ট এটাই হচ্ছে আমাদের ফার্স্ট চিন্তা। সো ইসমা ভাই, আপনাকে স্বাগত, আপনি শুরু করতে পারেন ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রো। আসলে ইন্ট্রো যতটা ভারী কি আমার কথার মধ্যে আসলে অতটা ভারী কি নাই, তো তো এটা একটা এম্বারেসিং সিচুয়েশান দাঁড়ায়। তা আচ্ছা, আমি তারপরে আপনার পাশাপাশি ইন্ট্রো মানে পোস্ট ইন্ট্রো একটা বলি যে আমি আসলে টিপিক্যাল পডকাস্টের ফর্ম্যাটের হয় কি যে এতটা ফিল্টার্ড কথাবার্তা আসে, ডাজেন্ট মানে আমি রিলেট করতে কষ্ট হয়। রিলেট করতে কষ্ট হয় যে ফিলস লাইক যে আমি তো এইভাবে চিন্তা করি না, অথবা লেটসে আমি তো যখন কথা বলতে চাই এইভাবে গুছায় বলি না, অথবা অ্যাকচুয়ালি আমি যখন বন্ধুর সাথে মন খুলে কথা বলি আমি তো এইভাবে কথা বলি না। সো আমি এই জন্য আসলে জোর করে আপনাকে নিয়ে আসলাম এখানে যে ধরেন আমরা স্ক্রিপ্টেড কথাবার্তা বলবো না। সো আমি যদি আপনার একটা প্রশ্ন, এই যে একটা প্রশ্ন থেকে শুরু করি, আসলে আমরা কী নিয়ে পডকাস্ট করা উচিত? হ্যাঁ, এই প্রশ্নটা আমার কাছে লাগে যে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কারণ ধরেন যে মানে পডকাস্টের আসলে আমি যদি ডেফিনিশনটা চিন্তা করি বা কেন পডকাস্ট আসলো, কেন না টিভির জায়গায় ইন্টারভিউ ফরম্যাটটা ছিল, সেইখান থেকে পডকাস্টের ফরম্যাটটা কেন আসলো, আমি হচ্ছে মেইন পয়েন্টটা এখানে হইতে পারে যে টিভি ইন্টারভিউ আসলে সেই প্রবলেমটা করতো, এটা আসলে অনেক সাজানো গোছানো, অনেক প্রিস্ক্রিপ্টেড। তো আমরা পডকাস্টে আসার পরেও যদি এই ফরম্যাটে আনি তাহলে আসলে ডিডেন্ট চেঞ্জ। হ্যাঁ, আর হতে পারে যে হ্যাঁ, টিভির ক্ষেত্রে যে মানুষগুলো নিয়ে আসতো তাদের একটা সার্টেন ক্রেডেনশিয়াল, হোক তারা মেধাবী, হোক তারা বক্তব্য ভালো দিতে পারে, কিন্তু হচ্ছে মানে সেটার থেকে একটা ক্রেডেনশিয়াল মেনটেন করা হতো। যখন পডকাস্ট আসলো তখন মেবি মানুষ ফিল করতে শুরু করলো যে আমাদের মাঝে যারা মেধাবী বা আমাদের মাঝে যারা যাদের কথা শুনতে ইচ্ছা করে তাদের কথাটা আসলে শুনতে কেমন লাগে বা তার সাথে আমি রিলেট করতে পারবো। তো এই জন্য আমার কাছে মনে হয় কি যে ধরেন আমি এত সাজায় মানে পডকাস্টে যদি যাইও এত সাজায় গুছায় কথা বলার পক্ষে না, বা রাদার ইভেন সাজায় গুছায় প্রশ্ন করারও পক্ষে না। ভাই দ্বিমত করেন প্লিজ। এটা আসলে দ্বিমত করার মতো কথা না। তারপর আমি একটা জিনিস চিন্তা করতে পারি যে সাজিয়ে কথা বললে মনে হয় যে আমি এমন কিছু সামনে রাখছি আর কিছু জিনিসকে লুকিয়ে রাখছি। সো আর মনে হয় যে আমাদের যে মানে বিভিন্ন সাইড আছে, মানে মাইন্ডের তো অনেকগুলো, আমরা বলতে পারি যে কম্পার্টমেন্ট করতে পারি যে আমি অ্যাজ আ বাবা একটা রকম রোল প্লে করি, আমি হচ্ছে অ্যাজ আ সামওয়ান যে আমরা কীভাবে বলতে পারি যে আমি বাবা হিসেবে একরকম রোল প্লে করছি, ছেলে হিসেবে একরকম রোল প্লে করছি। সো দেখা যায় যে সবার সামনে আমরা সব কিছু তুলে ধরি না, কিন্তু কিন্তু চায়ের টেবিলে বা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে মানে চায়ের দোকানগুলোতে কিন্তু আমরা আসলে চেষ্টা করি যে নিজেদের একটা আনফিল্টার্ড ভিউ, অনেক সময় তর্ক চলে আসে, যে অনেক সময় ঝগড়াও হয়ে যায় যে মানে আমি আমার মানে মতামতটাকেই প্রেজেন্ট করতেছি, ওখানে কিন্তু আমি দেখি যে মানে একটা মানুষের একটা ডিফারেন্ট সাইড ফুটে ওঠে, ও ওখানে আসলে হচ্ছে চেষ্টা করে যে ওর মতটাকে উপরে তুলতে। তো আমি পডকাস্ট বা এরকম একটা নামের পিছনে না ছুটে আমি বলতে চাবো যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে অনেস্ট কনভারসেশন হবে, এবং অনেস্ট কনভারসেশনে আসলে আলটিমেটলি আপনি ভুল হলেও আপনি বলতে পারবেন যে আমি তো আমার এই সেলফটাকে তুলে ধরছি, এটা এখন মানুষের সামনে এখন আসলে ব্যাটেল টেস্টেড হোক যে আসলে ও কি আসলে মানে দাঁড়াতে পারে কিনা, যে ওই আইডিয়াগুলোকে আমরা আসলে তুলে ধরতে পারি কিনা। সো এইটা হচ্ছে আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড, আমরা কালকেও এটা নিয়ে ডিসকাস করছিলাম যে আমরা অলওয়েজ দেখা যায় যে একটা ভালো একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে গিয়ে দেখা যায় কখনো শুরুই করতে পারি না, বা চিন্তা করি যে আজকে একটু এই সমস্যা হচ্ছে, আমরা এটা এই জিনিসটাকে আসলে দেখা যাচ্ছে স্কিপ করার চেষ্টা করি। সো আমি রিসেন্টলি আমার যত রকমের হচ্ছে এই মানে রেকর্ডিং বা হচ্ছে যে পাবলিশিং মেন্টালিটি, আমি চেষ্টাই করছি যে সবাইকে এইভাবে এনকারেজ করতে যে উই আর নেভার পারফেক্ট অ্যান্ড উইল নেভার বি, মানে বেস্ট অন আওয়ার কম্পারিজন। হয়তো বা আমি আরেকজনের জন্য পারফেক্ট, হয়তোবা সে চিন্তা করছে যে আমি
ইসমাম ভাইয়ের মতো হলে বা কথার কথা হচ্ছে যে আমি আই উড ফিল রিয়েলি গ্রেট। বাট কথা হচ্ছে যে আমি কিন্তু আমার সাথে জন্য কখনোই পারফেক্ট না, মানে আমরা ফিল করি যে উই ল্যাক সামথিং। সো ল্যাক করাটা এটা হচ্ছে একটা ইস্যু হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে নিজের এই যে মতামতগুলো আমরা সবসময় কী করি, নিজের মধ্যে রাখতে রাখতে একসময় হারিয়ে যায়। এটা আসলে কালের অতল গহ্বরে এরকম করে বলতে পারি। সো আমরা চাই যে আসলে হচ্ছে বিভিন্ন রকমের ডিসকাশন যেগুলো আসলে হচ্ছে অনেকটা বলা যেতে পারে গ্রেভিয়ার্ডের মধ্যে থাকে, সেগুলোকে আমরা তুলে ধরি মানুষের সামনে। হয়তো বা এটা থেকে একটা ভালো কোনো আউটপুট আসতে পারে বা নাও আসতে পারে, অ্যাটলিস্ট আমরা এটা কিন্তু ট্রাই করে দেখলাম। আচ্ছা, এখানে একটা ভালো একটা আর্গুমেন্ট নিয়ে আসছেন যে ধরেন পারফেকশন কি আসলে ভালো কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো আর্গুমেন্ট। ধরেন আমি কম সময়, লেটস সে পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড, এই ফিলোসফিতে আসলে জিনিসটা আসে কি যে মানে পারফেক্ট করার জন্য যেই সময়টা আমরা স্পেন্ড করি, যেই জিনিসগুলো আমরা ডিলে করি, ওইটাই আসলে শেষ পর্যন্ত কাজটাই করা হয় না। এটি হচ্ছে ফিলোসফিটা। কিন্তু আরেক দিকে অ্যাটাক করা যায় আসলে পারফেকশনই ভালো কিনা। ধরেন আমি খুব পারফেক্ট একটা সেলফ আপনার কাছে নিয়ে আসলাম যে আমি খুব ভালো মানুষ, খুব ভালো বাবা, খুব ভালো এমপ্লয়ি, মানে একদম পারফেক্ট একটা রোল। হ্যাঁ, আমার মানবিক সাইডটা কিন্তু আপনি দেখলেন না। সো আপনি তো মানে কখনই হয়তো বা রিলেট করতে পারবেন না। ধরেন আমি একদম পারফেক্ট যদি রোল প্লে করতেও পারি, এমন হতে পারে না দিন শেষে আপনার মাথায় আসবে যে ও তো একটা পারফেক্ট মানুষ, তাহলে হয়তো আমি ওর মতো জীবনে হইতেও পারবো না, ওর কাছ থেকে আমি তেমন কিছু শিখতেও পারবো না। হ্যাঁ, যেমন রিসেন্টলি একটা মজার কনভারসেশন হইতেছিল যে আঙ্কেল বব একটা পার্টিকুলার স্টাইলে কোট করে, টুইটারে একটা আসছে। তো আঙ্কেল বব হচ্ছে রবার্ট সি মার্টিন আর কি, জাস্ট হওয়ার জন্য বলা। তো প্রোগ্রামিং জগতের গুরু ধরা হয়। তো আমি দেখতেছি উনি করার পরে রাদার দেন সবাই বলা আচ্ছা উনি যেহেতু করে আমি ওইখান থেকে শেখার চেষ্টা করি। হ্যাঁ, কিছু আছে একটা ধরেন একটা এক্সট্রিম আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে উনি যেহেতু এটা করে আমি এটা ব্লাইন্ডলি করবো, উনি কী লজিকে করে, কী প্রোজ অ্যান্ড কনস মেনটেন করে ওগুলো চিন্তা করবো না, আমি একদম উনি যেটা করে এক্স্যাক্টলি সেটাই করবো। আবার আরেকটা গ্রুপ তারা এসে দেখলাম যে আঙ্কেল বব তো করে, উনি তো অনেক উঁচু মানের মানুষ, আমি তো ওনার মতো যদি আমিও ভাবতে পারতাম তাহলে আমি ওই রকম করতাম, সুতরাং আমি আমার যেভাবে করতেছি কারেন্ট ফ্লোটা সেটি বজায় রাখবো। তো যেহেতু আমি ওনার মতো না, একদমই না, তাইলে হচ্ছে এই জন্য আমি ওনার কাছ থেকে কিছু মানে ডে টু ডে লাইফে কিছু শিখতেও পারবো না। তো অর্থাৎ এই জায়গাটা ফিরে আসতেছে, ধরেন আঙ্কেল বাবু আমরা ধরে নিই সে পারফেক্ট প্রোগ্রামার, মানে প্রোগ্রামিং জগতে যতটুকু পারফেক্ট হওয়া যায়। তো তখন আবার ওই কোয়েশ্চেনটা চলে আসবে যে পারফেকশন কি ভালো কিনা, বা আমার পারফেক্ট পোর্ট্রেট সেলফ কি ভালো কিনা। সো পারফেকশন যদি ভালো না হয়, মানে আসলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের কাছে এমন কিছু থাকবে না যেটা চেস করার মতো। মানে মানুষ কিন্তু চায় যে কোনো একটা অবজেক্টিভকে চেস করতে, এটা অ্যাটলিস্ট একটা বলা যেতে পারে হিউম্যানকে অন্য একটা অ্যানিমাল থেকে আলাদা করে, যে আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা চেষ্টা করি যে একটা গুড সাইডে যেতে। এখন কথা হলো যে আমি হয়তো বা গোল দেওয়ার চেষ্টা করছি কিন্তু গোল দিতে পারতেছি না, বাট অ্যাটলিস্ট কনস্ট্যান্টলি ট্রাই করতেছি। সো এইটা কিন্তু আমাদের একটা বেস্ট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। কিন্তু কিছু কিছু জায়গায় অবসেসিভনেসটা কী হয়ে যায় যে মনে হয় যে আরে ও তো এত ভালো খেলতেছে আমি খেলতে পারতেছি না, তার মানে হচ্ছে মনে হয় আমি মনে হয় এটা আমার জন্য না, এরকম। তখন আমরা কী করি যে যখন এই মানে গোলটা অনেক বড় হয়ে যায় তখন আমরা কী করি যে ফিল করি যে নিজের একটা এসকেপ মেকানিজম কাজ করে, যে আমরা আসলে তাহলে অন্য একটা কিছু করি। মানে আমরা হয়তো বা এটা আমার জন্য না, সবার জন্য সব কিছু না, তাহলে আমি হয়তো বা অন্য কিছু করি। তাহলে এমন হতে পারে যে এই ক্ষেত্রে আমরা এটাকে রিডিফাইন করতে পারি যে পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড। পারফেকশন, তারপরও পারফেকশনটা কী, মানে হচ্ছে যে আমাদের দরকার যাতে হচ্ছে যে একটা মানে জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য যে একটা মেজারমেন্ট স্টিক হিসেবে, কিন্তু ইটসেলফ যে পারফেকশন কিসের পারফেকশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এখন দেখা গেলো যে আমরা যদি বলি যে আপনার জন্য হয়তো বা হচ্ছে কি যে একটা সার্টেন সেক্টর খুব মানে আপনার কাছে ভালো লাগছে, আপনি এটাতে পারফেক্ট করতে মানে নিজে মানে পারফেক্ট হওয়ার চেষ্টা করছেন, এবং আপনি যে পরিমাণ প্রোগ্রেস করলেন আমি হয়তো বা পারবো না। তো এটা তার মানে এই না যে মানে আমরা যখন কম্পারিজন করি এই যে হিউম্যান টু হিউম্যান, আমরা হচ্ছে যে একটা মেজারমেন্টের না করে এই দুইটা ভেরিয়েবল নিতে পারি যে আমরা অ্যাজ আ সেক্টর, যে এই সেক্টর আমার ভালো লাগে আমি চেষ্টা করতেছি এটাতে আমি ভালো করতেছি, আর একটা মানুষ আমাকে কম্পেয়ার করতেছে ওর কাছে এই সেক্টরটা ভালো লাগে না কিন্তু আমার অ্যাচিভমেন্টটা ওর কাছে মনে হয় যে খুবই ইন্টারেস্টিং বা আছে যে মানে এক্সাইটিং, যে এইটাতে গেলে মনে হয় আমি এই জিনিসটা ইউজ করতে পারবো বা এই জিনিসটা আনলক করতে পারবো। সো আমার মনে হয় যে এইখানে আমরা দুইটা জিনিসকে হয়তো বা ইন্টারটুইন করে ফেলছি। না, এটা একটা ভালো পয়েন্ট বলছেন যে মানে এসেনশিয়ালি পারফেকশন অ্যাজ দ্য গোল, যে পারফেকশন হচ্ছে এমন না যেটা আসলে আমার ডিলে ফ্যাক্টর বা হচ্ছে আমার ব্লকার, যে পারফেক্ট হওয়ার আগে আমি এটা করবো না, নামবো না। আবার একই দিকে পারফেক্ট জিনিসটা যদি ফেলে দিই, মানে আমি আপনার পয়েন্টে যেটা বলছি পারফেক্ট জিনিসটা ফেলে দিলে তাহলে আমার তো চোখের সামনে একটা থাকে নর্থ স্টার যেটা বলে, ধ্রুব তারায় মনে হয় ওই ধ্রুব তারাটা থাকতেছে না যেদিকে আমি মানে জাহাজ চালাবো।
দ্যাট মেক সেন্স, দ্যাট মেক সেন্স। আচ্ছা, একটা আপনার সাথে ইন্টারেস্টিং কনভারসেশন আমি অনেকদিন ধরে কারোর সাথে করবো ভাবতেছি। হুম পডকাস্টের টপিক আসলে কী হওয়া উচিত, হ্যাঁ? বা ধরেন আমি যদি এভাবে বলি, লেটস সে ধরেন ৮-১০টা পডকাস্ট নিয়ে কিছুক্ষণ গিবত করি, হ্যাঁ? মানে পার্টিকুলার নাম ধরে না, ধরেন বর্তমানে পডকাস্টে যা দেখি, যা চলে, সেখানে আপনি কি কি ল্যাকিং দেখেন? একটা যেমন আমরা ধরেন আইডেন্টিফাই করলাম বা অ্যাটলিস্ট আমাদের মাথায় আসলো, যেটা হচ্ছে খুব মানে একটা সাইট, আর্টিফিশিয়াল একটা সাইট লেটস, অথবা খুব মানে ফিল্টার ডাউন একটা সাইট। সেইটা বাদে অন্য কোনো কিছু আপনার চোখে আসে কি? পডকাস্ট কেমন হওয়া উচিত আসলে? আচ্ছা, মানে তার আগে একটু কনটেক্সট দিই যে পডকাস্ট বলতে আমি যেটা প্রথমবার যখন পরিচিত হয়েছিলাম সেটা হচ্ছে জো রোগানের পডকাস্ট দেখে। হ্যাঁ, যে জো রোগান যখন হচ্ছে যে ইয়ে করতেছিল আর কি, যে ওর মানে এটা প্রথম দিককার আমার এক্সপিরিয়েন্স আর কি। তো ওর ফেমাস হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ ছিল হচ্ছে যে ও ৮-১০টা মানে পডকাস্টারদের মতো বা ইন্টারভিউয়ের মতো হচ্ছে ইন্টারভিউ করতো না। ও হচ্ছে মানে ওর সাথে দেখা যেত যে ও যদি দেখতো যে কোনো একটা মানে বুলশিট আর্গুমেন্ট, সে আসলে হচ্ছে যে ট্রাই করতো টু দ্য এন্ড টু মানে সি ইট থ্রু, মানে আলটিমেটলি তার কাছে কেউ বুলশিট করে চলে যেতে পারতো না। তো এইটার কারণে দেখা গেছে তার একটা নিশ, একটা হচ্ছে ফ্যান বেস দাঁড়ায় গেছে, যে যারা হচ্ছে যে, এবং প্রথম দিকে সে যখন শুরু করছিল ও মেইনলি কী করতো যে বন্ধুদেরকে ডেকে এনে জাস্ট আড্ডা দিত, মানে আমরা যেমন আড্ডা দিই মানে, এবং এটাকে একটা রেকর্ড করে দিত। এখানে দেখা যেত ওরা হচ্ছে যে মানে অল টাইপস অফ থিংস যেটা আসলে হচ্ছে আমাদের সাথে রিলেভেন্টও না, বাট যেহেতু ওরা একটা নিশ একটা মানে মানে বেস আছে, ফলোয়ার বেস, ও হচ্ছে কী করতো ওদের সাথেই রিলেভেন্ট টপিক নিয়ে চেষ্টা করতো, যে এখনকার যেমন এখন কী হচ্ছে আমাদের জুলাইয়ের আন্দোলনের বা এই সময়টা, এই 2 থেকে 3 বছর কিন্তু আমরা এইটা কিন্তু আমাদের জন্য একটা কি খুব রিলেভেন্ট এবং হচ্ছে যে আমাদের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। তো দেখা যায় যে আমরা চেষ্টা করি আমাদের কনভারসেশনগুলোর মধ্যে এটার সাথে রিলেট করতে, যে এখানে আমরা আসলে আমাদের ভূমিকাটা কী বা এখানে আমাদেরকে কী ইম্প্যাক্ট ফেলতেছে, ওইভাবে শুরু করতো। কিন্তু এখন যে পডকাস্টগুলো মানে এই যে মানে অনুপ্রাণিত হয়ে হোক বা হচ্ছে যে অন্য কোনো উদ্দেশ্যে হোক, যারা শুরু করছে তারা আসলে আলটিমেটলি চেষ্টা করছে যে মানে নিজেদের একটা মানে ফ্যান বেস করে তোলার, কিন্তু তাদের একটা মেইন প্রবলেম হয়ে গেছে কি যে হয়তোবা তারা এক্সাম্পল ইয়ে করতে, তারা এমন জিনিসে ছুটতেছে যেটা আসলে ক্লিক বেট টাইপের, যে তারা কোনো কিছু স্পেসিফিক নিশকে টার্গেট করতেছে, যেমন খুব সহজে গেট রিচ কুইক স্কিম, ইট অলওয়েজ হ্যাজ বিন দ্য বেস্ট মানে হচ্ছে ক্লিশে এবং হচ্ছে কুইক বেট, মানে এরকম টাইপের হচ্ছে যে এই টপিকগুলোকে চুজ করাই হয় যাতে হচ্ছে যে একটা হাংরি এবং লার্জ পপুলেশনকে হচ্ছে সামনে মূলা ঝুলানোর জন্য, যে তুমিও এরকম করো, তুমি হচ্ছে অনেক ইয়ে করতে পারবা। তো এটাতে দেখা যায় যে মেইন যে উদ্দেশ্যটা সেটা থেকে হয়ে যায় কি যে কেউ কোনো একটা জিনিস সেল করার চেষ্টা করতেছে, এটাই আসলে আলটিমেটলি মানে খুব রং মেখে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এবং আমরা মনে করতেছি যে ওই মানুষটা যেহেতু এত সুন্দর করে বলতেছে এবং যত এত সহজ করে বলতেছে, তাহলে হয়তো বা আমরাও এটা করতে পারবো। বাট এইটা দেখা যায় যে ওয়ান সাইডেড ট্রুথ হয়ে যায়। বাট এইটাকে যে আসলে ব্যাটল টেস্ট করা হওয়া উচিত, যে এটাকে আসলে হচ্ছে যে মানে রিয়েলি মানে আপ টু দ্য মানে বলা যায় কাঠগড়ায় দাঁড় করে আমাদেরকে মানে দেখা উচিত যে আসলে এর যে অন্যান্য সাইডগুলো, এইটা আসলে হয়তো বা 1 ঘন্টায় বা 2 ঘন্টায় তারা করতেও পারবে না, এবং মানে এটার পরবর্তীতে ফলো আপও হয় না, এবং এটা আমরা জানিও না যে আসলে পর্দার আড়ালে কী আছে। ইন্টারেস্টিং, এখানে একটা টার্ম আছে, মানে রেলেভেন্ট একটা টার্ম, সার্ভাইভারশিপ বায়াস বলে। ধরেন আপনি পডকাস্টে যে মানুষগুলোরে দেখতেছেন তারা হয়তো বা অনেকে এইভাবে বলে যে যা করতেছেন সব বাদ দিয়ে একটা রিস্ক নেন, হ্যাঁ? আপনি হচ্ছে চাকরি টাকরি 9 to 5 এই জব, এই বোরিং লাইফ, এগুলো বাদ দিয়ে রিস্ক নেন, রিস্ক নিলেই জিতবেন, হ্যাঁ? এখানে পয়েন্টটা হচ্ছে যে যারা রিস্ক নিছে এবং জিতে নাই, হ্যাঁ, মানে একদম কি বলে আত্মহত্যা পর্যায়ে চলে গেছে, অথবা ধার দেনে এমনভাবে জর্জরিত, চাকরিতেও ফিরে যেতে পারতেছে না, ফ্যামিলিরও টেক কেয়ার করতে পারতেছে না, মানে আত্মহত্যা না করলেও ওই রাস্তায় হাঁটতেছে, এদের কিন্তু কোনোদিন পডকাস্টে ডাক দিবে না। তো অলরেডি পডকাস্টে যখন ডাক দিতেছে, আপনি একটা খুবই ফিল্টার ডাউন মানুষের দেখতেছেন। আবার সে যখন তার লাইফটারে পোর্ট্রে করতেছে, সে নিশ্চয়ই এটা বলতেছে না যে ছোটবেলায় আম চুরি করে খাইতাম, আম চুরি করতে গিয়ে একজন ধরা গায়ে থাপ্পড় খাইছি। এটা তো ডেফিনেটলি সে বলবে না। সে বলবে যে আমি খুব পরিশ্রমী ছিলাম, ছোটবেলা থেকে আমার গোল ছিল নাসার ইঞ্জিনিয়ার হব। তো এরকম। সো এখানে আসলে এত আমি বলবো যে শ্যালো একটা জায়গা দেখি, মেবি দ্য পার্সন ইটসেলফ শ্যালো না, তাদের সাথে যদি আমি অ্যাকচুয়ালি চা খাইতে যাই তাদের মধ্যে হয়তো অ্যাকচুয়ালি ডেপথ আছে, কিন্তু দেখা যায় যে যেই সেটিংয়ে যেই কথাগুলা
বলার প্রতি ইনসেন্টিভাইজ করা হইতেছে, আলটিমেটলি শ্যালো একটা রূপ দেখা ছাড়া আসলে মনে হয় কিছু চাইলেও দেখাটা কষ্ট। ধরেন আপনি যখন শুনতেছেন যে একটা মানুষ রিস্ক নিছে, ভুল করছে, ভুল করে ধরা খাইছে, ধরাকে এখনও কিছু করতে পারিনি, আমি কতটা ইন্টারেস্টেড হব যে তার পডকাস্টটা কিছুক্ষণ সময় নিয়ে দেখি আর কি, 1 ঘন্টা সময় নিয়ে দেখা। রাদার যখন বুঝবো যে হ্যাঁ আমি এটা করছি, করে তো খুব লাভ হয়ে গেছে, তখন আপনার একটা মোটিভেশন আছে যে না তাহলে আমি হয়তো ওইটা করলে লাভ পাবো, কিন্তু হয়তো বা স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং এটা লাভজনক স্ট্র্যাটেজি না। আচ্ছা, ফেয়ার পয়েন্ট। তাহলে এটাকে বলা যেতে পারে না যে এটা তো মুভির এন্ডিংয়ের মতো, আমি আমার মানে কি বলে কিছু জিনিসকে আমি এডিট করতেছি যাতে হচ্ছে একটা মানে অডিয়েন্সকে আমি হচ্ছে কি করতে পারি যে ও যেটা চায় সেটা দিচ্ছি, বাট তার মানে হচ্ছে কি আমি হচ্ছে কি বলতেছি যে এটাকে আমি কন্ট্রোলড একটা ওয়েতে ইয়ে করতেছি। ফেয়ার পয়েন্ট, এটা করতেই পারেন, এটা আপনার ব্যাপার। বাট এটাই হচ্ছে আমার মানে এখানে দ্বিমতটা যে আসলে তাহলে তো আমি একটা মুভি বা একটা নাটকও লিখতে পারি কথার কথা, যে একটা অডিয়েন্স যেটা চায় একেবারে বলা যেতে পারে স্ক্রিপ্টেড ওয়েতে তাদেরকে পৌঁছানো, এটা হইতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি আসলেও একটা মানুষের জীবন কাহিনী বলেন, তার মানে যদি বলেন যে সে সব এই ভালো কাজ করছে, তো এটা দেখে যদি মানুষ মনে করে যে না ওই এই যে একটা কথা আছে না যে মানে আমরা নাটকে নায়ক নায়িকাদেরকে দেখে মনে করি যে তাদের লাইফ পারফেক্ট, আমরাও যদি এরকম পারফেক্ট ফিল করতাম, কিন্তু আলটিমেটলি তারা যে আসলে কত রকমের ডার্ক সাইডের মধ্যে দিয়ে যায় এটা তো আসলে কেউ জানে না। এবং এটার কারণে কিন্তু প্রত্যেকটা মানুষের হোক, অ্যাটলিস্ট একটা মেজরিটি পপুলেশন কিন্তু অলওয়েজ হচ্ছে যে তাদের ব্যাপারে একটা ভুল চিন্তা থাকে, তাদের ব্যাপারে একটা ভুল একটা পারসেপশন তাদের মধ্যে থাকে। সো ব্যাপারটা কিন্তু সেম হয়ে যাচ্ছে না পডকাস্টে, যেখানে আসলে একটা রিয়েল একটা কনভারসেশন হওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে যে আমার এই ব্যাপারে কি যদি আমি করতেই হয় আমি স্ক্রিপ্টেড করলে আমি নাটক সিনেমাই বানাবো, যেখানে আসলে হচ্ছে যে আলটিমেটলি আমি ইন্টেন্ডেড ওয়েতে যেভাবে আমি চাচ্ছি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে ওকে আমি হচ্ছে একটা আউটকাম দেখাবো। মানে এমন হতেই পারে যে মানে একটা কথা বলে না যে আপনি দিন শেষে যদি এন্ডিংয়ের মধ্যে না দেখান যে নায়ক জিতছে, তাহলে কিন্তু হচ্ছে যে আলটিমেটলি এই মুভি চলবে না, কিন্তু আসলে কিন্তু আপনি জিতেন নাই। এটা কিন্তু আমাদের জন্য একটা মিস্টেক থেকে লার্নিং করার একটা অপরচুনিটি ছিল যে ভাই আপনি এইটা ট্রাই করছেন, এটা কাজ করে নাই। এখন যদি আপনি বলেন যে আমি এই জিনিসগুলো মিস করে দেন, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু ভুল জিনিসকেই মানুষের সামনে তুলে ধরতেছি। ইন্টারেস্টিং। এখানে একটা জিনিস মাথায় আসলো, ধরেন এটা কেমন হতে পারে যে এটা একটা সাইকেলটা ইন দ্য সেন্স, ধরেন আমরা পডকাস্টে খুব ইনফর্মাল হওয়া ট্রাই করি যে ভাই আমি আমার লাইফে এরকম, আমি রিক্সাওয়ালার সাথে ঝগড়া করি, 10 টাকার নোট দিলে ছিঁড়া দিলে আমি মানে মানি না। এই একদম হুবহু আমার সেলফটা কীরকম অ্যাকচুয়ালি আমি, হ্যাঁ হয়তো রাস্তাঘাটে আমি কাউরে ধরেন করে বসবো, ল্যাং মেরে বসবো না, বা আছে না মানে একদম অভদ্র কাজ করবো না, বা টিপিক্যাল মানুষ যতটুকুন ভদ্র হয়, যতটুকুন হয় ভালো হয়, আমি তার থেকে বেশি একটা ভালো না। তো এই আমার সেলফটারে আমি যদি পডকাস্টে তুলে নিয়ে আসি, হয়তো বা দেখা যাবে যে ইনিশিয়ালি যদি এটা একদম আউট অফ দ্য ব্লু হয়, যে নাটক সিনেমা দেখে সবাই অভ্যস্ত খুব স্ক্রিপ্টেড একটা নায়কের চেহারা একদম কাটা কাটা সুন্দর হয়, মানে ফর্সা টর্সা আমরা যেগুলো চিন্তা করি আর কি ওই রকমই হয়, তার জীবনে সবসময় ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রায়। তো এরকম স্ক্রিপ্টেড একটা লাইফ থেকে হঠাৎ করে যখন আমরা দেখি যে এই একটা এত নর্মাল একটা জিনিস যে অপুর সংসার এরকম কিছু একটা দেখাইতেছে, আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই যে মানে এই তো আমার বাস্তব জীবনটাকে নিয়ে আসছে। হ্যাঁ, এরপরে আবার যখন দেখা যেতে তাহলে অনেকে আবার তখন শুরু করে, যেহেতু ইনসেন্টিভটা ওইখানে যে বাস্তব জীবন দেখালে তো লাভ বেশি, ব্যবসায় চলে, তো তখন অনেকে আবার শুরু করলো যে না আমরা একদম বাস্তব জগতে, এখন আমি ধরে নিতেছি আমি বাংলা নাটক হচ্ছে মাঝে মাঝে চোখে পড়ে যে ফ্যামিলি আশেপাশে লোকজন দেখে, তো এখন আবার একটু চেষ্টা করতেছে চাঁদকাইয়া ভাষা বা বরিশালের ভাষা, রাজশাহীর ভাষা, এই ভাষায় কে কীভাবে কথা বলে মিলাইতে পারে না আই উড সে, মানে ইভেন সেম ফ্যামিলিতে দেখা একজন চট্টগ্রামের ভাষায় কথা বলতেছে, একজন মানে বরিশাল, একজন সিলেটের, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, ইন এনি কেস ধরলাম তারা এইটাই মনে করতেছে এটি সেলফ, এটাতে তার ব্যবসা বাণিজ্য বেশি হবে। হয়তো বা হুমায়ুন আহমেদ যদি নেত্রকোনার ভাষাটা নিয়ে আসতো, যেহেতু সে ব্যবসা করতে পারছে ওইটা দিয়ে, আমরাও এখন চট্টগ্রামের ভাষা নিয়ে আসলে ব্যবসা করতে পারবো। তো এসেন্সিয়ালি সেলফটা দেখানো শুরু করলো। তো সেলফটা এবং পডকাস্টেও সেম, হ্যাঁ ধরেন সেলফটাই দেখানো শুরু করলো। এই সেলফটা দেখতে দেখতে সামওয়ান ফিলস লাইক এই যে সেম কোয়েশ্চেনটাই, আমি তো আসলে আমার লাইফে নর্থ স্টার খুঁজে পাচ্ছি না, পারফেক্ট একটা গোল শিখতে পারতেছি না তার থেকে, ও তেমন সাকসেসফুল কেউ না যাকে ফলো করা যায়, তাহলে একটু আমি ফিল্টার ডাউন করি। হ্যাঁ, একদম মানে একটু সাকসেসফুল না হইলে, একটু সুন্দর গুছায় কাব্যিক ভাষায় না কথা বলে আমি নিব না, করতে করতে আবার ধীরে ধীরে গিয়ে থাকে সেই পারফেক্ট একটা লাইফের দিকে, আবার শুরু হয় যে এত পারফেক্ট তো ভালো লাগে না, তাহলে আবার সেলফটা দেখে, মানে একটা সাইকেল ঘুরে আসতে পারে কিনা এটা। ঘুরে আসতে তো অনেক কিছু করতে পারে, মানে আমরা আসলে এটা তো বলতেই পারি, তবে আইডিয়াটা হচ্ছে যে এখানে আসলে তাহলে বলা যেতে পারে একবারে যদি এটাকে স্ট্রিপ করে ফেলি, স্ট্রিপ নেকেড যে কনভারসেশনগুলো, যে আলটিমেটলি
আমরা যেমন হচ্ছে যে খুবই, এখানে তো কিছু লেয়ার থাকে যে কিছু জিনিস আমি একেবারেই শেয়ার করতে পারবো না, কিছু জিনিস হচ্ছে আমি চাই না শেয়ার করতে, কিছু জিনিস হচ্ছে যে শেয়ার করা উচিত বলে মনে হয়। সো এরকম করে আমরা বলতেই পারি যে আসলে এই কনভারসেশনগুলোকে আমরা করতে পারি। যেমন আজকে আমরা যে কথা বলছি এটা আমাদের কিন্তু আমাদের প্রাইভেট কোনো কনভারসেশন না, আমরা কিন্তু অ্যাজ ইট ইজ বলতে পারতেছি। সো এইটার মধ্যে যদি আমি চিন্তা করি যে আমি কিভাবে আসলে নিজেকে মানে একটা কথা আছে না যে নিজেকে যেন মানে স্মার্ট সাউন্ড লাগে, এটা মানে আমি মানে মানে যেন আমাকে মানুষ মনে করে যে আমি স্মার্ট, জাহির করেন। এই যে স্মার্ট জাহির করে, এটা প্রকাশ করতে গিয়ে দেখা যায় যে আমরা কিছু বাড়িয়ে বলতেছি কি না। এইটাই হচ্ছে আমার মেইন পয়েন্টটা ছিল যে আপনি বলেন মানে আপনার কাছে যেটা বলা আছে সেটা, যে বাট এইটা থেকে যেন অন্য কেউ মানে একটা রং পারসেপশন না পায়, যেমন হচ্ছে যে 6 মাসে জব বাদ দিয়ে আমরা হচ্ছে যে কোটিপতি হয়ে গেলাম। হ্যাঁ, এইটাই হচ্ছে রাইট নাও আমাদের এই দেশের কালচারটা এখন আমার মনে হচ্ছে যে চলতেছে। আমি ইনফ্যাক্ট একটা ডকুমেন্টারি দেখছিলাম যে এইটার ব্যাপারেই কথা বলতেছিল। সো আমি চাই যে আসলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আহ, আমাদের একটা বড় রকমের প্রবলেম থাকে যে আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আর হচ্ছে যে মানে মানে যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডিটেলস এটাকে ম্যাচ করাতে পারি না। মানে দেখা যায় যে অ্যাবস্ট্রাকশন কনসেপ্টে যেমন আপনি বললেন সার্ভাইভারশিপ বায়াস, এটা একটা কনসেপ্ট হিসেবে মাথায় আছে। আবার অনেকে কিন্তু হচ্ছে কি যে এইটাকে আমি যে ইমপ্লিমেন্টেশন করবো আমার লাইফে, আমি যে আইডেন্টিফাই করতে পারবো, এটারও একটা কিন্তু হচ্ছে রেগুলার একটা প্র্যাকটিস দরকার। তো এইগুলো আসলে আমি কি করতে পারতেছি কিনা, যে আমি আমার কনভারসেশনের মাধ্যমে হোক বা আমি আমার হচ্ছে এই পয়েন্টগুলোকে আমি পিক করতে পারতেছি কিনা। তো এইটা হচ্ছে যে আমার একটা মানে চাওয়া যে আমি চাই যে আমার কনভারসেশন হোক বা যে যাদের সাথেই করি, আমরা আসলে আলটিমেটলি যে কনভারসেশনটাই করতেছি উইথ অনেস্টি, এটা হয়তো বা ভুল হইতে পারে যে আমি হয়তো বা মানে ফলস ইনফরমেশন জানি, আমি হয়তো বা হাফ ইনফরমেশন জানি, কিন্তু অ্যাটলিস্ট আমি অনেস্টলি এটা ট্রাই করতেছি যে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলোকে আমরা আমাদের যে রেগুলার লাইফে কীভাবে আসলে হচ্ছে যে ম্যাচ করাতে পারি বা এই এক্সাম্পলগুলো তুলে ধরতে পারি, তাহলে মানুষ বলবে, মানুষ যেহেতু অনুকরণ প্রিয়, মানে আমি তো হচ্ছে এটা দেখেই শিখি যে আচ্ছা একজন তো পডকাস্ট বানাইছে তাহলে আমি এটা করে দেখি আমি হয় কিনা। তো আলটিমেটলি এই আইডিয়াটাকে যদি আমরা করতে পারি, রিইম্পোজ করতে পারি যে ওকে এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এই হচ্ছে আমার রেগুলার ডে টু ডে লাইফ, আমি কীভাবে এই কনসেপ্টগুলো নিয়ে নিয়ে আমি আমার লাইফকে ইমপ্রুভ করতেছি, এটা যদি আমি মানুষকে দেখাতে পারি, তাহলে হয়তো বা এটা আর একটা ভালো একটা আউটকামের দিকে নিয়ে যেতে পারে। সো এইটা আমার পার্সোনাল মানে ইন্টেনশন। আচ্ছা, এইটা অবশ্য একটা খুব ভালো পয়েন্ট বলছেন। এটা আমার মানে এইভাবে মানে লেটস সে কখনো সামনাসামনি কারোর সাথে কথা হয়নি, যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে ইয়েতে নিয়ে আসা, মানে রিয়েল লাইফে নিয়ে আসা। এবং হচ্ছে এটা আমি বাংলাদেশে বলেন যে বাংলাদেশের জনগণের সমস্যা, এটা হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, যে আসলে থিওরি হচ্ছে একটা আইভরি টাওয়ার, বা ধরে যে থিওরি বলছে হচ্ছে খুব মানে স্যুট কোট পরা একটা মানুষ, হ্যাঁ, যে কিনা মানে কারোর সাথে কথা বলবে না, নাক উঁচায় কথা বলবে, হ্যাঁ, গাড়ি থেকে নামবে বা ঘোড়ার গাড়ির থেকে নামবে, ব্রিটিশ হ্যাটটা পরে এরা থিওরি পড়বে আর মাঠে কাজ করবে কৃষক, হ্যাঁ। কিন্তু এসেনশিয়ালি কৃষকের জীবন থেকেই যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে নিয়ে আসা যায়, অথবা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে যে আবার কৃষকের জীবনে একটা ইমপ্রুভমেন্ট করা যায়, বা একটা কৃষকই যদি ধরলাম যে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল মেথড যদি জানে, তাইলে হচ্ছে হয়তো কটমটে নামে না, বাট কিছু যদি স্ট্যাটিস্টিক্যাল মেথড জানে, সে যে হয়তো বা তার ধান চাষটা আরও বেটার করতে পারবে, এটা সাধারণত মাথায় আসে না। এবং আমি বলবো যে এখানে মানে এডুকেশন সিস্টেমটাকে আমি অনেক ব্লেম করবো, হ্যাঁ, যে মানে এটা যদিও ব্লেম করাটা খুব ক্লিশে একটা জিনিস যে সবাই তো আসলে এডুকেশন সিস্টেমের দোষী দেয়, বাট আই উড স্টিল সে এমন যদি আমাদের ছোটোবেলা থেকে করা হতো যে ধরেন এই একটা থিওরি শিখলা, থিওরি শেখার পরের কাজটাই হচ্ছে তোমার আশেপাশে 5টা এক্সাম্পল বের করো বা অন্তত 3টে এক্সাম্পল বের করো, যেটা দিয়ে তুমি মনে করতে পারবা যে তোমার এই থিওরিটা মানে খুবই অ্যাবস্ট্রাক্ট থিওরি, এই থিওরিটা তোমার লাইফে রিলেভেন্ট। আমি একটা এক্সাম্পল বলি, যে আমি একবার কার সাথে জানি কথা হইতেছিল, ধরেন একটা এক্সপেরিমেন্ট আছে, যদিও এক্সপেরিমেন্টটা পরবর্তীতে আবার মানে রিপ্রোডিউস করা গেছে কিনা সেটা নিয়ে আবার আলোচনা আছে, বাট লেটস সে একটা এক্সপেরিমেন্ট আছে যে কয়েকটা বানরকে একটা মানে খাঁচার মধ্যে রাখা হয় আর কি। আমি নট শিওর যে এটা কখনো আলোচনা হয়েছে কিনা সাথে। ধরেন 4-5টা বানরকে খাঁচার মধ্যে রাখা হয়েছে, এবং তারপরে হচ্ছে যে একদম খাঁচার উপরে কিছু কলা ঝুলানো আছে বেশ উপরে, তো মাঝে একটা মানে ল্যাডারের মতো আছে যেটা ধরে সে কলার ওখানে যাইতে পারবে। এখন যেটা হয়েছে, তো বানরের স্বভাব কি, মানে ঢোকার সাথে সাথে ল্যাডার দিয়ে কে কার আগে কলাটা আনতে পারবো সেটা দেখি। তো তখন করা হয়েছে কি, যে ধরেন ধূপধাপ করে সবগুলোর গায়ে পানি মারা হয়েছে আর কি, বড় হোসপাইপ বা যেটা বলে ওইটাতে পানি দেওয়া হয়েছে গায়ে, যে হালকা ব্যথা পাইছে কিন্তু আর ল্যাডার দিয়ে উঠতে পারলো না। তো আবার 2-3 বার করার পরে তারা বুঝছে না এখানে উঠতে গেলে
পানি গায়ে লাগে আর কি। এবং নট জাস্ট এইটা যে যেই বানরটা হচ্ছে উঠতে গেছে তার গায়ে পানি দেওয়া হয়েছে এমন না, মানে সবগুলো বানরের গায়ে পানি দেওয়া হয়েছে যে কোনো একজন উঠতে গেলে। তো এখন যেটা হয় যে কেউ যদি উঠতে যায় বাকিরা এটা কিল মারে, হ্যাঁ, যে তুই বেটা আমাদের সবাই ইয়ে দিবি। আমি জানি না এটা শুনছেন কিনা আগে। না, আমি ও শুনি খুব নাই। ইন্টারেস্টিং ছিল এটা, যদিও বলতেছি এটা রিপ্রোডিউসিবিলিটি নিয়ে ইস্যু আছে। তো এরপরে যেটা হয়েছে, এখন সব বানর মোটামুটি সিস্টেম হয়ে গেছে যে এখানে কেউ যদি মানে উঠে তাহলে এর কিলায় সোজা করে দেবো আমরা। এখন যেটা করছে একটা বানরে বের করে আরেকটা বানর রিপ্লেস করে নিয়ে আসছে। ওই বানরটা ঢোকার সাথে সাথে পাইছে এতগুলো কলা, আগে ওইটা খাই, তো খাওয়ার চেষ্টা করতেছে, বাকি সবগুলোরে ধুমাই দিছে পিটান। যে তো এরকম দু একবার পিটান খাওয়ার পরে সেও আসলে ইয়ে করে না। যে বানরটা হচ্ছে উঠতে পারে নাই তারা অন্যকে পিটাচ্ছে, ব্যাপারটা না, এরকম? আবার বলি, ধরেন যে 5টা বানর ইনিশিয়ালি ছিল, হুম, সবগুলোর এরকম পানি টানি দিয়ে সিস্টেম করে ফেলা হয়েছে। হুম, তারা অভ্যস্ত হয়ে গেছে যে এই ল্যাডারে উঠলে সবাইরে মিলে, মানে যেহেতু পানি সবার গায়ে ছিটায় তো সবগুলোরে মিলে ওরা পিটাবো যেই উঠতে যাক না কেন। হুম, হুম, তো এখন হয়েছে কি, ওই 5টা তো ইনিশিয়াল ট্রেনিংটা পেয়ে গেছে, এরপরে ওই 5টা থেকে একটা বানরে বদলানো হয়েছে, একটারে বের করে নিয়ে এসে নতুন একটা বানরকে দেওয়া হয়েছে। তো নতুন বানরটা আইসে আবার ওই ল্যাডারটা উঠতে গেছে, তারে বাকি 4টা মিলা, মানে আগের যে 4টা ছিল যাদের অভ্যাস আছে এইগুলা, তো আগের 4টা মিলা মাইর দিছে। তো দু একবার মাইর খাওয়ার পরে সে দেখছে যে না, এই ল্যাডারে তো ওঠা যাবে না, হ্যাঁ মাইর খেতে হবে। এরপর হুম, আবার আরেকটা বানরের বল রিপ্লেস করেছে, পুরান বানর। এখন কিন্তু পুরান বানর 3টা। হুম, তো আবার নতুন বানর আসার পরে ওই যে নতুন যেটা ঢুকছিল, হ্যাঁ 5-এর পরে 6 নাম্বারটা, সেটা আবার মিলে সবগুলোর সাথে মিলেমিশে মাইর দিছে আর কি। হ্যাঁ, এরকম রিপ্লেস করতে করতে সবগুলো বানর রিপ্লেস করে ফেলা হয়েছে। যে আগের একটা বানরও যারা আসলে পানি গায়ে লাগতে দেখছে একজনও বাকি নাই। ও, হ্যাঁ, এরপরে নতুন কেউ আসলে বাকিটা মাইর দেয়। তার মানে হচ্ছে যে বাকি বানরগুলো জানেই না যে ওরা কেন কেন মারতেছে। মারতেছে, এক্স্যাক্টলি এটা হচ্ছে। তো এটা এক্সপেরিমেন্টটা বলে এইভাবে কালচার ডেভেলপ করে। I see. এখন কালচার ডেভেলপ করে এখানে আসলে দুইটা পার্সপেক্টিভ আছে। এখানে একটা বলে যে চেস্টারটনস ফেন্স একটা কনসেপ্ট আছে। চেস্টারটনস ফেন্স কনসেপ্টটা হচ্ছে যে তুমি যদি একটা, ধরলাম গ্রামের কোনো একটা বেড়া আছে, তুমি যদি স্পেসিফিক্যালি না জানো এই বেড়াটা কি, হুম, তাহলে এই বেড়াটা কোনোদিন সরাবা না। কারণ হচ্ছে হয়তো বা এই বেড়ার কারণে বাঘ ভাল্লুক আসে না, হুম, তুমি দিনের বেলা হয়তো বা দেখা মনে করতেছো, বা 1 ঘন্টা তুমি সামারি করছো, দেখা মনে করতেছো না এইখানে তো হুদাই একটা বেড়া দিয়ে রাখছে, মানে খালি জঙ্গলে যাইতে নামতে হচ্ছে আমার, খালি একটু বেগ পোহাইতে হয়, তার থেকে বেড়াটা ভেঙে ফেলে। এমনও হইতে পারে যে তুমি হয়তো গরমকালে মেজার করছো, শীতের কালে এখানে সাপ ঠেকায় দেয়, বুঝতে পারছি? সো বলে যে তুমি যদি স্পেসিফিক্যালি না জানো বেড়াটা ভাঙবো না। এটা হচ্ছে এখান থেকে চেস্টারটনের কনসেপ্ট। আর ওয়ারিয়াস জেনারেল টেক অ্যাওয়ে হচ্ছে যে কালচার হচ্ছে ব্লাইন্ডলি ফলো করো না। হ্যাঁ, কালচার হয়তো বা অনেক আগে আমি যদি চিন্তা করি যে ওই কালো গরুর দুধ দিয়ে কিছু একটা হইতো, ধরলাম ওই সময় কালো গরু আসলেই মানে কোনো অ্যান্টিবায়োটিক ছিল বা একটা ইউনিক রেস ছিল বা দেশি গরু হোয়াট এভার ছিল, তো ওই গরুর মধ্যে যে ভিটামিন ছিল সেটা দিয়ে কিছু একটা হইতো, আমি জাস্ট অ্যাজিউম করে নিতেছি। তো এই জন্য কালো গরুর দুধ খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, তো এখন হয়তো বা এগুলো কোনো কিছু নাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে আমরা কালচার অনুযায়ী বজায় রাখি। সো কালচার থেকে যেমন কুসংস্কারও আসে, আবার চেস্টারটন ফেন্সের কনসেপ্টটাও সত্য, যে ধরেন দুই সাইডে যাওয়া যায়। হোয়াইট ইজ, আমি এখানে খুব অ্যাবস্ট্রাক্ট কথা বললাম। এখন চিন্তা করেন আমি আপনার লাইফে একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, আপনি স্ক্রিন সেভার ইউজ করছেন। হুম। স্ক্রিন সেভার কেন ইউজ করতেন জানেন? কারণ কি হচ্ছে যে আমি কোনো এক সময় দেখছিলাম যে কেউ একজনের কম্পিউটারে এরকম স্ক্রিন সেভার দেওয়া ছিল, আমার খুব ভালো লাগছে দেখে আমি হচ্ছে এটা ইউজ করছি। স্ক্রিন সেভার আমি যতটুকু দেখছি কনসেপ্ট আসছে, আগে সিআরটি মনিটর ছিল না? হুম, হুম, হুম। সিআরটি মনিটর হচ্ছে ধরেন ওরা মানে আলো ছাপ, মানে একটা করতো, ফেলাইতো। তো এই আলোটা ধরেন স্ক্রিনের উপরে যদি বেশিক্ষণ একই আলো পড়া থাকতো, দেখা যেত স্ক্রিনে গোস্ট মতো হয়ে যেত, মানে বার্ন হয়ে যেত, যে ইয়েগুলো বিটসগুলো বা পিক্সেলগুলো বার্ন হয়ে যেত স্ক্রিনের উপরে। তখন দেখবেন আগের অনেক সিআরটি মনিটরে বেশি পুরানো দেখবেন যে কিছু ছোপ ছোপ দাগের মতো আছে, মানে গোস্ট কালারিংয়ের মতো আছে। ওই একই কালার যদি অনেকক্ষণ ধরে ওই মনিটরে মানে থেমে থাকতো, স্ক্রিনটা বার্ন হয়ে যেত। তো স্ক্রিনটা যাতে বার্ন না হয়ে যায়, একই কালার একই জায়গায় অনেকক্ষণ ধরে থেমে না থাকে, এই জন্য স্ক্রিন সেভার আপনার স্ক্রিনটাকে সেভ করার জন্য স্ক্রিন সেভার হচ্ছে নড়তো চড়তো বিভিন্ন শেপ টেপ হইতো, যেটার কারণ হচ্ছে একই কালার একই জায়গায় বেশিক্ষণ থামবে না, আবার কম্পিউটার কালো হয়ে থাকবে না। সার্টেন একটা প্রবলেমকে সলভ করতেছে, বাট এটা একটা কালচার হয়ে গেল। এক্স্যাক্টলি। এখন আপনি স্ক্রিন সেভার ইউ ডোন্ট ইভেন নো যে আপনি যেটা বলেন, আপনি আসলে কাউকে দেখছেন মজা লাগছে বা এটা তো একটা স্টাইল আছে, ওর স্ক্রিন সেভার আছে আমার নাই কেন। হ্যাঁ, তো আমরা কিন্তু এক্স্যাক্টলি এই কাজটাই করি। তো এরকম আমরা যদি আমি এখন ছেড়ে দিই, আপনি হয়তো আরও 2-3টা এক্সাম্পল বের করতে পারবেন যে হচ্ছে ওই আপনার লাইফে আপনি কীভাবে ওই বানরের মতো, বা আমার লাইফে আমি কীভাবে ওই বানরের মতো অ্যাক্ট করছি, যে আমি জানিও না কেন এই কাজটা করতেছি, কিন্তু সবাই করে আমিও করি, না করলে কেমন দেখে, হ্যাঁ বাকিরা তোমার পিটাবে।
এই জায়গা থেকে এখন আমার কাছে লাগে কি আমরা যখন থিওরি শিখাই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে থিওরি শেখানোর সময় এই বানরের কনসেপ্টটা বলে আপনাকে ছেড়ে দিই। ওয়ারিয়াস করা উচিত ছিল যে বানরের এই কনসেপ্টটা শিখলা, তোমার তো মার্ক ডিপেন্ড করবে তোমার রিয়েল লাইফ থেকে, তোমার দাদি বলো, তোমার মা বলো, তুমি নিজে বলো, তোমার রিয়েল লাইফ থেকে এখন কয়েকটা এক্সাম্পল দাও, তুমি কখনো এই ভুলটা করো। আমি বুঝতে পারছি। সো এখানে হচ্ছে যে যেটা বললেন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাহলে অ্যাবস্ট্রাক্টই থেকে যায়, এটা যাতে না হয়। এবং এটাই কি হওয়ার কথা ছিল না, হয়তো এটা একটা এডুকেশন সিস্টেমের মধ্যে চলে গেলাম, বাট এটা আসলে টপিকটা চেঞ্জ হলো। আলটিমেটলি আইডিয়াটা ছিল এরকম যে আগেরকার দিনে যখন হচ্ছে গুরুদের কাছে হচ্ছে শিক্ষার্থীরা যেত, তাদের কিন্তু একটা হচ্ছে যে একটা সামষ্টিক অ্যাপ্রোচে শেখানো হতো। হ্যাঁ, যেমন হচ্ছে যেটা বলা যেতে পারে এই প্রাচীন ভারতের মধ্যে ওদের কিন্তু একটা যে মানে গুরু যারা ছিলেন তাদের কিন্তু হচ্ছে যে একটা হোল ওভারভিউ দিত, এবং হচ্ছে এইটা যেমন তাদেরকে যেমন যুদ্ধ করতেও শেখাতো, তাদেরকে হচ্ছে রাজাদেরকে রাজ্য পরিচালনা করার যে জ্ঞানগুলো তা সেগুলো শেখাতো। এবং হচ্ছে রাজার ছেলে যে রাজা হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি তারা এই জ্ঞানগুলোকে কিন্তু হচ্ছে যে অ্যাজ ইট ইজ কি অ্যাডপ্ট করতে পারতো। এবং আমরা দেখা যায় কি যে হয়তো বা যে এখন আমরা এই ইন্টারমিডিয়েট টাইমে বা হচ্ছে যে ওই টাইমে আমরা চিন্তা করি যে আমরা আমাদের একটা সাবজেক্ট চুজ করে নিই, আমরা হচ্ছে একটা অ্যাসেম্বলি লাইনের একটা ওয়ার্কার হয়ে যাই। আলটিমেটলি আমাদের যে আসলে মানে যদি আপনার কাছে ম্যাক্সিমাম মানুষের কিন্তু মাল্টিপল ইন্টারেস্ট কম থাকে, যাদের মাল্টিপল ইন্টারেস্ট থাকেও তারা কিন্তু আসলে তাদের টাইমের কনস্ট্রেন্টের কারণে কিন্তু অন্য কিছুগুলোকে কী করতে পারে না, যে এটাকে কমপ্লিটলি কী বলবো এটাকে যে ম্যাচ করতে পারে না। যেমন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এখন কোনো একটা স্পেসিফিক মানে আননোন টপিক, যে যে ফর এক্সাম্পল আপনি যেটা বললেন আর কি যে এই বানরের কনসেপ্ট বা এই যে থট এক্সপেরিমেন্টগুলো আপনার জানতে খুব ভালো লাগছে, আপনি নিশ্চয়ই একটা আপনি আপনার এটা তো এটার জন্য তো কেউ আপনাকে পে করতেছে না, এটা আপনার নিশ্চয়ই আপনি একটা কোনো একটা টাইম বের করেই করতে হচ্ছে। সো মানে আমরা তো অ্যাজ অ্যান অ্যাসেম্বলি ওয়ার্কার হিসেবেই বড় হলাম, আমরা কিন্তু হচ্ছে যে মানে আমাদের কাজই হচ্ছে যে প্রোডাকশনকে কীভাবে ফাস্টার করা যায় ডিস্ট্রিবিউশন স্কেলে, যাতে হচ্ছে যে ইউনিট প্রোডাক্ট কম টাকায় সেল করে কোম্পানি বেশি প্রফিট করতে পারে, এটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। সো সেই জায়গার মধ্যে আমি বানরের এক্সপেরিমেন্ট শেখার জন্য নোবডি ইজ পেইং মি, মেবি মানে আমি যদি পে আর এটা নিয়ে যদি ওদেরকে বলতে পারি যে এই অ্যাসেম্বলি লাইনে আপনি 2% ফাস্টার করতে পারেন, তাহলে দে হ্যাভ সাম মানে কি বলা যেতে পারে ইনসেন্টিভ টু মানে হচ্ছে যে বলা যায় রিওয়ার্ড মি। এবং আদার দ্যান দ্যাট এটা আমার কাছে মনে হয় না যে কেউ বলবেও আপনাকে যে বলবে কোম্পানিটা আপনি ইউজ করে এটা করবেন না, এটা হচ্ছে একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বাসায় আসবেন, আপনি বাসার মধ্যে আপনার অন্যান্য কাজকর্ম থাকে, কিন্তু এই যে আপনার যে এই মেন্টাল যে স্টিমুলেশনগুলো যেগুলো ছিল আস্তে 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 আপনি এগুলোকে নার্চার না করার কারণে এগুলো কিন্তু হারিয়ে যায়। তো আমার পয়েন্টটা হচ্ছে এইটা যে আমরা অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটা মানে ইনস্টিল করে দেওয়া প্রয়োজন বাচ্চাদের মধ্যে, যে মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট যেগুলো আমরা শিখতেছি ভার্সেস হচ্ছে রিয়েল লাইফে, এটা ওরা যেন প্রতি স্টেপে স্টেপে জাস্ট অবজার্ভ করে যায়। মানে ফার্স্ট কথা হচ্ছে কি আমি কিছুই জানি না, ধরে নিলাম যে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ইভেন্ট হচ্ছে, এটা আমি কিছুই জানি না, আমি জাস্ট কী করলাম এলিয়ান, আমি বাইরে থেকে আসলাম, আসার পর আমি কী করবো, ফার্স্ট আমি দেখবো কী হইতেছে, মানে হচ্ছেটা কি আসলে। হ্যাঁ, সো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে অবজার্ভ করে প্যাটার্ন বাই করতে পারা, প্যাটার্ন রিকগনিশন করতে পারা, যে আমার এই কনসেপ্টগুলো তো আমি জানি, এই কনসেপ্টগুলো আসলে কোন জায়গায় কে কী অ্যাপ্লাই করতেছে, এবং এখানে কোনো কোনো জায়গায় মিক্সচার হচ্ছে, কোনো কোনো জায়গায় অ্যান্টি প্যাটার্ন আছে, ওইটা বলা যে এই জিনিসটা আমি এখানে এখানে আছে। লাস্টলি আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে মানে আমি একটা বই পড়তেছিলাম, এই বইয়ের মধ্যে একটা আইডিয়া ছিল যে, এবং ইনফ্যাক্ট এটা একটা ক্রিয়েটিভিটি একটা এক্সপেরিমেন্ট আর কি, যে একটা মানুষ কতটুকু ক্রিয়েটিভ এটা বোঝার জন্য তাকে প্রশ্ন করা হয় যে আপনাকে একটা ইট দিলাম, এই ইট দিয়ে আপনি কী কী সিনারিও কল্পনা করতে পারেন, কী করতে পারেন। মানে আপনি বলতে পারেন একজনের মাথা ফেটে ফেলতে পারি, মানে আপনাকে 1 মিনিট বা 2 মিনিট টাইম দিলাম, সে হচ্ছে যে এটার রিলেটেড যত লেভেলের মানে এটাকে যতভাবে ইউজ করতে পারে সেটা আসলে সে বের করবে। এবং একটা এন্টারপ্রেনার হোক বা একটা হচ্ছে যে ক্রিয়েটিভ রাইটার হোক বা একটা আপনি হচ্ছে কোম্পানির সিইও হন, আপনার কিন্তু অনেকগুলো প্রবলেম থাকে, কনস্ট্রেন্ট থাকে অনেকগুলো, আপনাকে হচ্ছে এই একটা সার্টেন কনস্ট্রেন্টের মধ্যে একটা বিভিন্ন রকমের আউটকাম বের করা লাগে। এটা হচ্ছে ডাইভার্জেন্ট, একটা কনভার্জেন্ট একটা আর্গুমেন্ট রাখে, যে আপনি এই জিনিসটা থেকে কত কত ওয়েতে আপনি হচ্ছে যে কী করতে পারেন, ব্রাঞ্চ আউট করে আপনি এই একটা আউটকাম নিয়ে আসতে পারেন বা একাধিক আউটকামে নিয়ে আসতে পারেন। এইটা হচ্ছে ক্রিয়েটিভিটির সাইড। তো আমরা যদি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলোকে আমরা যদি হচ্ছে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট না করা শিখি, আমরা জাস্ট অ্যাজ অ্যান অ্যাসেম্বলি ওয়ার্কার, ফর এক্সাম্পল আমি গার্মেন্টসে জব করি, আমার হচ্ছে কাজই হচ্ছে যে বেটার ওয়ে টু মানে হচ্ছে স্টিচ শার্ট, আমি আদার দ্যান দ্যাট মানে হচ্ছে কোম্পানি হ্যাজ নো ইনসেন্টিভ
মানে আমার ফ্যামিলিরও আসলে আলটিমেটলি বলা যেতে পারে হচ্ছে যে সার্ভাইভাল বা অন্যান্য ব্যাপার নিয়ে আমি কী করতেছি না, যে আমার যে এই ইমপ্লিমেন্টেশনগুলোকে আমরা ফোকাস করতে পারছি না। তো এই যে ক্রিয়েটিভিটি সাইডটা, যেটা থেকে আমাদের নতুন একটা অ্যাভিনিউ তৈরি করার পসিবিলিটি ছিল, সেটা পিছিয়ে থাকে আর কি। সো এইটা হচ্ছে আমার পয়েন্ট, যে আমরা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলোকে কেন আমরা এটা থেকে করাটা খুব দরকার। আচ্ছা, এখানে ধরেন কয়েকটা পয়েন্ট আসছে, আমি দেখি একটা একটা করে অ্যাড্রেস করে ট্রাই করি। মানে এমন না যে আপনাকে একটা একটা করে রিফিউট করতেছি, হ্যাঁ, Okay, মানে আমার sure. কয়েকটা পয়েন্ট আমার মনে হয়, মানে আমার অ্যাডিশনাল থট আছে কিছু। ধরেন অ্যাসেম্বলি, আচ্ছা প্রথম কথা আপনি একটা কথা বলছেন যে ম্যাক্সিমাম মানুষের মাল্টিপল ইন্টারেস্ট থাকে না, হ্যাঁ। এইখানে ধরেন আপনার একটা মজার পুশব্যাক করি, ম্যাক্সিমাম মানুষের কি আসলে কিছু ইন্টারেস্ট থাকে? ওদের ইন্টারেস্ট থাকে হচ্ছে এন্টারটেইনমেন্ট বা রিল্যাক্সেশন, এই টাইপের জিনিসগুলোতে বেশি, যে নিজেকে আসলে কীভাবে আসলে বেটার ওয়েতে মানে লাইফটাকে লিড করা যায়। আমি একটা জিনিস কমন একটা প্যাটার্ন দেখছি, যে ফর এক্সাম্পল টিকটক কালচার বা হচ্ছে যে রিলস কালচার কেন এত জনপ্রিয়, যে তারা আসলে খুব রিল্যাক্সেশন চায়, তারা একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট দিয়ে যায়। তাদের মনে হয় যে লাইফের মধ্যে আসলে হচ্ছে যে একটা 9 to 5 জব আছে, এখন হচ্ছে যে আফটার দ্যাট জব মানে দে ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু ডু। মানে তারা হচ্ছে তারা অলরেডি এক্সস্টেড, মানে এনিথিং এলস টু বলা উচিত না, তারা অলরেডি এক্সস্টেড ফিল করে, এবং তাদের আসলে হচ্ছে যে এই যে কুইক রিল্যাক্সেশন, চিপ রিল্যাক্সেশনটা দরকার। এবং আমার মনে হয় যে তারা ওই জায়গাটার মধ্যেই আটকায় থাকে, তারা এক্সপ্লোর করে না। এক্সপ্লোর না করলে তো আসলে বুঝবে না যে ইন্টারেস্টটা আছে কিনা। আচ্ছা, ধরেন তাহলে আপনি কি, এখানে দুইটা বিষয় আসে। একটা হচ্ছে আমরা যদি ইন্টারেস্টটাকে এইভাবে ডিফাইন করি যে তার রিল্যাক্স করতে ভালো লাগে, তার ঘুমাইতে ভালো লাগে, হ্যাঁ, সো এইটা কি আমরা ধরে নিতেছি যে তাহলে ঘুমাইতে যদি ভালো লাগে তাহলে ঘুমানোটাও তার ইন্টারেস্টের মধ্যে ফেলাচ্ছি? শিওর, বলতে পারি। আচ্ছা, নাকি হচ্ছে ইন্টারেস্টের একটা আলাদা ডেফিনিশন আছে, যেটা আমি ধরি যে ওই এপিজে আব্দুল কালামের একটা কোটেশন, আমি ডাবল চেক করে দেখিনি, বাট ধরেন এত পপুলার যে স্বপ্ন ওইটা যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। নাকি আমরা ইন্টারেস্টকে ডিফাইন এইভাবে করবো যেটার কারণে আসলে আমার ল্যাপের তলে আরাম লাগে না, মানে শীতের দিনে মনে হয় একটু উঠি ওইটা করি। এটা হইতে পারে গেম, হইতে পারে হোয়াট এভার। নাকি হচ্ছে আমি মানে ব্রেইন হচ্ছে প্রথম কথা ঘুমাইতেই বেশি ভাল লাগে, আর ঘুমের পরেও ব্রেইন একটা লেটস এ মাইন্ডলেস জব চায় বা মাইন্ডলেস টাস্ক চায়, যে সময় আমি কিছু ফিজেটিং যদি বলি, হ্যাঁ, কিছু একদম কিছু করতেছি না, হাত পা নাড়াইতেছি না, ওইটা তো ধরেন যে বায়োলজিক্যালি এইভাবে বানানো না। সো কিছু একটা হাত পা নাড়াইতেছি, কিছু একটা করতেছি, ওয়ারেজ এখানে আমাদের রিগুরাসলি চিন্তা করা, রিগুরাসলি কাজ করা, না মেন্টাল না ফিজিক্যাল কোনো প্রেশার পড়তেছে। সো এইটা মানে তাহলে তিনটা ধাপ বলতেছি, হ্যাঁ, যে একটা হচ্ছে ঘুমানো, পিওর ঘুমানো, বা একদম পিওর বায়োলজিক্যাল নিড বলতে যেটা বোঝায়, সেটা তো ধরেন বায়োলজিক্যালি আমরা এখানে ইন্টারেস্টেড, সেখানে আলাদা বিষয়। কিন্তু এর বাইরে যদি চিন্তা করি যে কিছু একটা করি, কিছু একটা মানে হচ্ছে এসেনশিয়ালি প্রোক্রাস্টিনেশন বলতে যা বোঝায় প্রোক্রাস্টিনেশনই করি আর কি, হ্যাঁ। তো সেইটা একটা করি, সেটাকে কি আমরা ইন্টারেস্ট ক্যাটাগরিতে ফেলাবো, নাকি হচ্ছে এগেন আমার এখানে আসলে অপিনিয়ন দিচ্ছি না, মানে আমি কোয়েশ্চেন করতেছি, নাকি হচ্ছে মানে এসেনশিয়ালি যেই কাজটা আমার কাছে মনে হয় যে আমার ওভারঅল ভিশনের সাথে অ্যালাইন করতেছে, আই সি এ ফিউচার ইন দিস, এবং এখানে আমি ধরেন যদি প্রোক্রাস্টিনেশনের মতো কাজ হয়, লেটস আমি গেমিংই করি, কিন্তু আমি চাই যে ওয়ার্ল্ডের বেস্ট গেমার হব, নেক্সট গেম বা এটলিস্ট টপ 5টা গেমারের মধ্যে একজন থাকবো। আমি যদি লেটস মাইনক্রাফটই খেলি, মাইনক্রাফট আমি জানি না কীভাবে লেভেলিং কাজ করে, ধরলাম যে ওয়ার্ল্ডে 5 জন আছে বা 10 জন আছে, তাদের মধ্যে আমি একজন হব, বাংলাদেশে একজনের মধ্যে আমি হব। এটার জন্য আমার মানে রেগুলার প্ল্যানিং করা, রাত্রে সকালে পরিশ্রম করা, নতুন একটা মাইনক্রাফটের টিউটোরিয়াল ভিডিও আসছে, অথবা নতুন একটা পার্সন আসছে অমুক ইয়েতে, তার একটা আমি পডকাস্ট শুনবো, শুনে এখান থেকে কিছু শেখার চেষ্টা করবো, মানে আমার রিগোরাস এফোর্ট যাচ্ছে। তাহলে আমি তিনটা ধাপই বললাম, মানে বায়োলজিক্যাল ইন্টারেস্ট, একটা হচ্ছে প্রোক্রাস্টিনেশনের জন্য যা করি, আরেকটা হচ্ছে রিগোরাস ফিজিক্যাল মেন্টাল এফোর্ট। তিনটার কোন ধাপ থেকে আসলে আমরা ইন্টারেস্ট হিসাবে ধরা মানে ক্যাটাগরাইজ করা শুরু করবো জিনিসটাকে? উইদাউট ডুইং আ স্টাডি আমরা আসলে সেটাকে মানে অবজেক্টিভলি তো বলতে পারবো না যে এখানে আসলে হচ্ছে কোনটাকেই আমরা আসলে ইন্টারেস্ট বলবো, বা একটা কত পার্সেন্ট মানুষ হচ্ছে যে বায়োলজিক্যালি ড্রিভেন হয়, কত পার্সেন্ট মানুষ হচ্ছে যে প্রোক্রাস্টিনেশন লেভেলে ডিরেক্ট করে আর কি, যে আমার এটা কোনটা ইন্টারেস্ট হবে। তবে আপনি লাস্ট যেটা বলছেন আমি এটাকে কমপ্লিটলি রিফিউট করবো, যে এইটা হচ্ছে বলা যেতে পারে অবসেশন টাইপের হয়ে যাবে। যখন আমার ইন্টারেস্টটা অবসেশন হয়ে যাবে, যে এইটা ছাড়া আমি অন্য কিছু চিন্তা করতে পারতেছি না। এপিজে আব্দুল কালাম যেরকমভাবে বলছিলেন যে আমি ঘুমায় স্বপ্ন দেখছি রকেট বানাচ্ছি, রকেট দিয়ে আমি হচ্ছে যে মঙ্গল গ্রহে যাবো, ব্যাপারটা এরকম আর কি। তখন হয়ে যায় কি যে এটা হলো আমার মানে ওই প্যাশন থেকে একেবারে হচ্ছে যে বলা যেতে পারে যে আমি আমার সব কিছুকে কনসেন্ট্রেশন করে এইটা দিয়েই মানে হচ্ছে আমার বেড দিতেছি যে এটাই আমি করব।
সো ওইটাকে আমি বলবো যে বলা যেতে পারে ভালো কেসেসও আছে, খারাপ কেসও আছে, বাট আমি বলবো যে এটা আপনার ফ্রি উইল ডিফাইন করবে যে আপনি আসলে কী করবেন। বাট বায়োলজিক্যালি ড্রিভেন আর হচ্ছে প্রোক্রেস্টিনেশন লেভেল ড্রিভেন আমি এটা বলবো যে দুইটা রকমেরই হয়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলতে পারি, বাট এটা অন্যদেরকে এত কথাটা বলতে পারবো না। যে সামটাইমস ফিল যে সামথিং ইজ মিসিং। আমি মনে হয় যে একটা রেগুলার একটা র্যাট লুপের মধ্যে আছি, যে এটা করতেছি এটা করতেছি এটা করতেছি, বাট আমার মনও চাচ্ছে অন্য কিছু করতে, বাট আমি পারতেছি না। এটা হচ্ছে একটা হতে পারে, যেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন থেকে আসতে পারে, যে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এটা করবো, একটা ব্যবসা করবো, বাট আমি আসলে পারতেছি না, কোনোভাবে একটা ভালো পার্টনার পাচ্ছি না বা ফান্ডিং হতে পারে। আর এটা হতে পারে বায়োলজিক্যালি ড্রিভেন, যে আমি আসলে হচ্ছে দেখতেছি যে সবাই ফুটবল খেলতেছে, আমার ফুটবল খেলতে খুব ভালো লাগতেছে, যে আমি মনে হইতেছে যে না আমি আসলে অন্য একটা জিনিস স্যাক্রিফাইস করে ওটাতে যাবো। হ্যাঁ, এই দুইটা জিনিসকে আমি বলবো যে এটা আমাদের মধ্যে কাইন্ড অফ কম বেশি অনেকের মধ্যেই আছে। বাট ওই যে অবসেশন টাইপের জিনিসটা তখনই আসে যখন হচ্ছে যে আমি দেখি যে এটা আমাকে কনস্ট্যান্টলি হন্ট করে যদি আমি এটা না করি। এটা অলওয়েজ আমার পিছনেই থাকে, যে মানে আপনি 48 ঘন্টা যাক, 96 ঘন্টা যাক। এটা আমার একটা ভিডিওতে আমি এটা বলতেছিলাম যে কখন আমরা হচ্ছে যে ওই শাইনি অবজেক্ট সিনড্রোম থেকে কখন আমরা বুঝবো যে না এটা আসলে আমাদের আসলেও প্রায়োরিটি করা দরকার। তো অ্যাটলিস্ট 48 ঘন্টা ওয়েট করা, যাতে হচ্ছে যে আপনার ডোপামিন তার জন্য হচ্ছে বেশি ডিক্টেট না করতে পারে। সো ওইটা আমরা মানে ওইটাকে যদি নার্চার করা যায় ঠিক মতো, তাহলে হচ্ছে আপনি একটা অ্যাজ একটা ওয়ার্ল্ড ক্লাস মানে ওয়ার্ল্ড ক্লাস অন সামথিং হতে পারেন। অথবা এটাকে যদি আপনি খারাপ দিকে নিয়ে যান, যে আপনি এখন আসলে হচ্ছে যে মাদকে এত আসক্ত আপনি এটা ছাড়া বের হতে পারতেছেন না, এটাও কিন্তু হচ্ছে খারাপ সাইডটা। সো এটাতে আপনি কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় হতে পারেন, আপনার ফ্যামিলিও ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সো ইন্টারেস্ট হচ্ছিল হচ্ছে দেখা যাবে যে আমার একটু ফুটবল খেলা দেখতে ইচ্ছে করতেছে বা একটা সকার ম্যাচ দেখতে ইচ্ছে করতেছে, আমি ওইটা হচ্ছে একটা ইন্টারেস্ট। বাট এইটার জন্য আমি কি করতেছি যে আমার জব টব সব বাদ দিয়ে আমি হচ্ছে ওইটাই করতেছি, এটা কিন্তু আসলে বলা যেতে পারে আমার অবসেশন। আমি আসলে এটা ছাড়া করতেই পারতেছি না। এইখানে একটা ইকিগাই প্রিন্সিপাল মনে হয় বলে, আমি আসলে এই বইটা নিজে পড়ি নাই তো মানুষের কাছ থেকে নামটা ধার করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ইকিগাইয়ের কনসেপ্টটা এখানে সুন্দর ছিল। আমি ওরা মনে হয় 4টা কনভার্জেন্ট ইয়ের কথা বলছে, আমার 3টা মনে থাকে সাধারণত। হ্যাঁ, একটা হচ্ছে তুমি কিসে ভালো, আর একটা হচ্ছে তোমার তুমি কিসে ইন্টারেস্ট পাও, আর লাস্টলি হচ্ছে আমি 3টে যেহেতু মনে আছে লাস্ট ধরে নিতেছি, ওয়ার্ল্ড কোনটার জন্য টাকা দিবে। হ্যাঁ, তো 3টে কিন্তু আসলে সেপারেট জিনিস। এমন হইতেই পারে লেটস সে আমি কবিতা লেখায় খুব ভালো, কিন্তু আমি আসলে কবিতা লেখায় খুব একটা ইন্টারেস্ট পাই না, কেন জানি আমি ন্যাচারালি ভালো। হ্যাঁ, বা অ্যাথলেটিক্সে আমি ন্যাচারালি ভালো, কিন্তু অ্যাথলেটিক্সে কেন জানি আমার ইন্টারেস্ট লাগে না। হ্যাঁ, তো আবার উল্টাটাও সত্য, ধরেন আমার ফুটবল খেলা খুব ভালো লাগে, আমি জীবনে ফুটবল খেলতে পারি না। হ্যাঁ, তো ওইটাতে আমার ইন্টারেস্ট আছে, কিন্তু আমি এটা ভালো পারি না। আবার আবার ওয়ার্ল্ড কোনটার জন্য টাকা দিবে, যে ওয়ার্ল্ডের অ্যাকচুয়ালি। তো এই 3টা যেখানে একসাথে মিলবে সেটাই হচ্ছে তোমার লাইফে করা উচিত। এটা সে আরেকটা কনসেপ্টের কথা বলছিল, আমি ভুলে গেছি, আমি তো সেকেন্ড হ্যান্ড নলেজ থেকে বলছি। এটা অনেক জায়গায়, যেমন 100 বিলিয়ন নাকি $100 স্টার্ট আপ ছিল একটা বই, ওটার মধ্যেও বলা ছিল যে আমার যেটা ইন্টারেস্ট, আমার যেটা হচ্ছে যে মানে মানুষের একটা প্রবলেম, এটা একটা ইন্টারসেকশন। আরও একটা ইন্টারসেকশন হচ্ছে যে ওয়ার্ল্ড কিসের জন্য টাকা দিবে, মানে আপনার কাছে একটা পেমেন্ট সিস্টেম আছে কিনা যেটা থেকে আপনি হচ্ছে টাকা কালেক্ট করতে পারবেন, তাহলেই আপনি একটা বিজনেস করতে পারবেন। এটা হচ্ছে একটা কমন, মানে এই দুটা থেকে আমি কমন জিনিস টেকওয়েটা আমি নিলাম। সো ইকিগাইয়ের কথাই হোক বা এটাই হোক, আমরা যেটা বুঝতে পারি যে সেটা হচ্ছে যে মানুষের এই যে কমন জিনিস থেকে যে মানে টেকওয়ে নেওয়া এবং নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা, ওইটা কিন্তু আমাদের ওই যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে ইমপ্লিমেন্টেশন ডিটেইলি চলে গেল। হ্যাঁ, সো আলটিমেটলি ইন্টারেস্ট, আমার কোন দিকে ইন্টারেস্ট আছে, এটাকে আমি কোন দিকে কাজে লাগাতে পারতেছি এবং কাজে লাগানোর জন্য এনাফ টুল আছে কিনা। তো এই যে 3টা জিনিসকেই আসলে আমাদের নার্চার করাটাই হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের দরকার। সো আমাদের না এটা যদি করতে পারি কনস্ট্যান্টলি, মানে একটা ওভার মানে অন দিস লার্জ পপুলেশন, বাংলাদেশের যে পপুলেশনটা আছে ফর মেবি সে লেটস 20 ইয়ার্স, আপনি যদি এইটাই করতে পারেন, মানে ওয়াই মানে আমি দেখতেছি না যে এখান থেকে ভালো কিছু হবে না কেন। এটা হচ্ছে আমার একটা অপরচুনিস্টিক কেস। আর একটা হচ্ছে যে প্যাসিমিস্টিক কেস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কালপ্রিট রিমুভ না করতে পারতেছে ততদিন পর্যন্ত ইট উইল ব্লিড, মানে ইট উইল ওয়ার্ক আউট, মানে ইট উইল মানে আপনি মনে করেন যে থাকে না যে আপনি ফাইট করতেছেন, আপনার কাছে আপনার মানে শরীর থেকে রক্ত পড়তেছে, ইউ আর গেটিং উইকার, বাট কথা হচ্ছে স্টিল ইউ আর মুভিং অন। আমার মনে হচ্ছে যে এই দুইটা জিনিস আর কি, যে ওইটারই একটা আরেকটা সাইড বলবো আর কি, যে এটা হয়তো অন্য টপিকে চলে যাবে, বাট আইডিয়াটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে এটা ভাবতেছিলাম যে মানে অ্যানালজি হিসেবে যে আমরা যেই কাজ করি ভার্সাস হচ্ছে অ্যাজ আ মানে কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যদি চিন্তা করি, আর অপারেটিং সিস্টেমের মেইন কাজ কী বা একটা গভর্নমেন্টের মেইন কাজ কী? অপারেটিং সিস্টেমের মেইন কাজ হচ্ছে আপনার যে মানে যে সফটওয়্যারগুলো এটার মধ্যে চলবে তার জন্য নেসেসারি রিসোর্স প্রোভাইড করা।
তাকে মানে মেমোরি দেওয়া, তাকে হচ্ছে যে সিপিইউ দেওয়া, তাকে একটা ডিস্ক সাইজ দেওয়া এবং এগুলোকে প্রপারলি ম্যানেজ করা, এটাই কিন্তু ওর কাজ। ও কিন্তু ইন্টারভিন করে না। সো মানে ওয়্যার অ্যাজ যখন আমরা চিন্তা করি যে আমাদের যেই মানে গভর্নমেন্ট, আমি অন্য সাইডে যাচ্ছি এই কারণেই, কারণ কি এটার সাথে এটা রিলেভেন্ট যে অন্য এই যে আমাদের যে গভর্নমেন্ট, ওর কাজ হচ্ছে যে কী করা, আমাদেরকে একটা বেসিক কিছু একটা যে কনস্টিটিউশন আন্ডারে কিছু কিছু রুলস এবং এবং কিছু কিছু রাইটস দেওয়া, যে আমার রেসপন্সিবিলিটিসও আছে, আমার হচ্ছে কিছু অধিকারও আছে। এইটা যদি ওরা প্রোভাইড করতে পারে, আই ডোন্ট সি এনি ওয়ে, মানে হচ্ছে যে মানে যদি তার গভর্নমেন্ট যদি মানে বলা যেতে পারে ঘুমায় রাত্রেবেলা, কিচ্ছু করা লাগবে না, বলছে জাস্ট কী করবে, বর্ডারটা পাহারা দিবে, কিছু ইন্টারনাল জিনিসগুলোকে মেনটেন করবে, যে যাতে রুলস থাকে, মানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। ওর যে মানে কোনো ধরনের অতিরিক্ত ফান্ডিংও দেওয়ার দরকার নেই, অতিরিক্ত কিছু করারও দরকার নেই। মানে যেহেতু পপুলেশন ইজ হাংরি, মানে ও চেষ্টা করতেছে যে আপনি দেখবেন যে আপনি রাস্তায় যখন বের হবেন, হাজার হাজার মানুষ কিন্তু হচ্ছে জীবনযাত্রার জন্য ছুটে বেড়াচ্ছে। ওরা অলওয়েজ কিন্তু আপনি যার সাথে কথা বলবেন সে বলবে যে কনস্ট্যান্টলি লুকিং ফর সাম নিউ থিং, মানে মানে হচ্ছে কি নতুন রেভিনিউ সোর্স বা নতুন ইনকাম, যাতে সে স্ট্রাগল করতেছে এখান থেকে বের হতে পারে। তো যেই পপুলেশন হাংরি, তাকে যদি এনাফ টুল দেওয়া যায়, তাকে যদি এই ইন্টারেস্ট ড্রিভন এই ফ্রেমওয়ার্কে দেওয়া যায় যে আপনি এই কনসেপ্টগুলো পেলেন, এই হচ্ছে আপনার এইটা হচ্ছে ক্ষেত্র, আপনি এটা কীভাবে কীভাবে কাজে লাগাতে পারেন। আমরা ধরে নিচ্ছি স্ট্যাটিস্টিক্যালি আমরা হয়তো এটা প্রুফ করতে পারবো যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পপুলেশন এটা ফিগার আউট করে এটা হচ্ছে একটা জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট তাকে এই বাউন্ডারিটা দেওয়া দরকার, যেটা আসলে হচ্ছে একটা কমন কমপ্লেইন থাকে এভরি ইন্ডিভিজুয়াল, যে আমি বেসিক রাইটসই পাচ্ছি। সো আমাদের এইটা হচ্ছে কি একটা পার্সোনাল সাইড, আর একটা হচ্ছে যে কালেকটিভ সাইড, যেটা আসলে হচ্ছে সবার কাছ থেকে আমরা যে জিনিসটা চাই। এইটাকে যখন আমরা ম্যাচ করতে পারি, তখনই আমরা একটা কালেকটিভ ওয়েও বা হচ্ছে যে একটা গুড সোসাইটির দিকেই যাব। মানে দেখা গেলো আমি একজন এটা কিন্তু একটা খুব গুড একটা আর্গুমেন্ট থাকে যে ইন্ডিভিজুয়াল রাইটস ভার্সেস কালেকটিভ মানে হচ্ছে রেসপন্সিবিলিটিস থাকে, যে আমি নিজে অনেক কিছু করলাম কিন্তু আমি দেখলাম যে সবাই আমাকে হচ্ছে আমার জন্য মানে যেমন ফর এক্সাম্পল বাধা হয়ে আছে, তখন আমি কী করব। তো আইডিয়াটাই এটাই যে আসলে মানে আমাদের রুলস মানে এবং রাইটস রেসপন্সিবিলিটিস আমাদেরকে ডিফাইন করতে হবে। আমাকে অ্যাটলিস্ট এটা বলতে হবে যে আমি এটা করছি, এই পর্যন্ত আসি, এই পর্যন্ত যে আমার বাউন্ডারি আছে, এই বাউন্ডারিতে আমি আসলে কী ওয়েতে ইমপ্রুভ করতে পারি। এইটা যদি আমরা ডিফাইন করতে পারি, অ্যাটলিস্ট আমরা হচ্ছে মানে দুইটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম সলভ করে ফেলছি, ইন্ডিভিজুয়াল প্রবলেম। এবং এটা কিন্তু সলভ করা খুব কঠিন কিছু না। যারা হচ্ছে ইন্টারেস্টেড মানে ইন্ডিভিজুয়াল, যারা চায় নিজের এই প্রবলেমগুলো সলভ করতে, তারা কিন্তু এগুলো খুঁজতেছে। ইন্টারেস্টিং। আচ্ছা, আমি এইদিকে একটু অন্য কয়েকটা টপিক ছিল, তো এটা মিস হয়ে যাবে যদি আমি একটু ব্যাকট্র্যাক করি। ভাই একটা পয়েন্ট বলছিলেন যে টাইম টু লার্ন, অর্থাৎ হচ্ছে আমি যে শিখবো বা সময় কই পাশাপাশি ওই জিনিসটা আসে যে আমার ইনসেন্টিভ কী। হ্যাঁ, তো এইটা একটা। আবার ধরেন আপনি প্যাটার্ন রিকগনিশনের একটা কথা বলছিলেন, প্যাটার্ন রিকগনিশনটা অল্প ছোটো টপিক, এটা শেষ করে ফেলাই। একটা কোথায় জানি মেশিন লার্নিংয়ের কি একটা বই বা কার্যকরী কোটেশন পড়তেছিলাম যে ইন্টেলিজেন্স ইজ প্যাটার্ন রিকগনিশন, এবং আমার কাছে এই জিনিসটা খুব সত্য মনে হয়েছে যে আমার সত্য মনে না হোক, ওই বড় মানুষরা বলছে, তো আমি ধরে নিছি বায়াস হয়ে গিয়ে সত্যই ধরতেছি যে আসলে আমি যত অবজার্ভ করে প্যাটার্ন রেকগনাইজ করতে পারি, এবং এটাও আমার কাছে লাগছে যে অন্য সবগুলো মাসলের মতো একটা মাসল, যারা আসলে প্যাটার্ন রেকগনাইজ করার শুরু করে রাস্তায় নামে, দেখছি যে তাদের কাছে অনেক প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। আবার ওয়ারিয়াস যারা এই জিনিসটা করে না, ওই থেকে আবার কিসের প্যাটার্ন কিসের কী। তো মানে এইটা আমি এর জন্য খুব ফোকাস করি যে আবার প্যাটার্ন রিকগনিশন ক্যাপাবিলিটিটা বাড়াইতে, কারণ এটা থেকে আমি মনে হয় যে অনেক বড় বড় কিছু নিয়ে আসা সম্ভব। আচ্ছা, এর বাইরে যদি যে টাইম টু লার্ন, ইনসেন্টিভ টু লার্ন এটা নিয়ে আসে, এখানে আসলে বড় একটা তর্কাতর্কি জায়গা আছে, যে এখানে মেবি ডিম আগে না মুরগি আগে একটা প্রবলেম আছে। ইন দ্য সেন্স কি, ধরেন প্রথম কথা টাইম টু লার্নটা নাই, এটা নিয়ে আমি দ্বিমত করবো। ওই জায়গায় আমি কিন্তু স্কুল লাইফে 25 বছরের মতো সময় দিই, স্কুল কলেজ ভার্সিটি যেটি বলবেন এই এডুকেশন সিস্টেমের মধ্যে। বাট এখন বলতে পারেন এডুকেশন সিস্টেম আমাকে অনেক কিছু শিখাইছে, যেহেতু ওগুলো শিখাই ফেলছে আমি আসলে ফিল করতেছি না কত বড় জিনিস শিখাইছে। মেবি দ্যাট ইজ ট্রু, কিন্তু আমি ধরে নিতেছি মানে এডুকেশন যেগুলো শিখায় নেই এই জন্য এগুলো চোখে পড়তেছে। তো সেই জায়গা থেকে হয়তো বলতেছি যে আমাকে যদি সে তখন প্যাটার্ন রেকগনিশন শিখাইতো, তখন আমাকে হচ্ছে ওই যে অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল টু মানে রিয়েল লাইফ প্রবলেম সলভিং এই জিনিসগুলো শিখাইতো, তো মেবি মানে মানে আমার জীবনটা আরও আগায় যেত। হ্যাঁ, বা শুধু আমার কেন, বললাম যে বাকি সবার জীবনটা অনেক আগায় যেত। সো এখন এইখানে আসলে, এবং যেটা হয়েছে কি যে আমাদের যেহেতু শিখায় নাই এবং এতই কম শিখাইছে
যে হঠাৎ করে আমি যখন আমার জায়গা থেকে একটা এফোর্ট দেই, খুব বেশি এখানে আমি বেনিফিট দেখি না। অর্থাৎ আমি যদি চিন্তা করি, মানে ধরেন আমাদের বাংলাদেশ থেকে মেসি নামে কেউ বের হয় নাই, হ্যাঁ। তো এখন মানে আসলে মেসি নামে কেউ বের না হওয়াতে বা এত দূরে চলে যাওয়াতে এখন মনে হয় কি যে আমরা যদি আসলে ধরেন ফুটবল খেলার এক্সাম্পল দিতেছি, যদিও খেলার ইনকাম ভালো কি খারাপ এটা নিয়ে মেলা ডিবেট থাকতে পারে, আমি ওইখানে যাচ্ছিই না। ধরেন আমি জাস্ট ধরে নিতেছি এগুলো সব খুব ভালো কাজ খেলাটা। তো এখন যেটা হয়েছে, আমরা যখন মেসির দিকে তাকায় দেখি উইসি যে ভাই আমি জীবনেও খেলে মেসির মতো কেন, মানে বেয়ার মিনিমাম ইনকামটা করতে পারবো যেটা কিনা আমার ফ্যামিলি চলবে, ওই সেটি চলবে না, সুতরাং ওই দিকে আমি নামি। বড় লোকরা ফুটবল খেলুক, আমি ছোটোবেলায় ক্রিকেট খেলে কিছু আগানো যাবে, ওই দিকে আমার কিছু ইনসেন্টিভ আছে। তো আমি এক্সাম্পলটা বলতেছি এই কারণে যে ধরেন আমরা থট মানে অ্যাবস্ট্রাক্ট থট থেকে বা থিওরি থেকে প্র্যাকটিক্যালিটি নিয়ে আসছে, এই মানুষগুলো আমাদের ইকোসিস্টেমে এত কম, আমি স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভ বলতেছি, বা এত রেয়ার, এত কম, বা হয়তো বাংলাদেশের নাই টাইপেরই বলা যায়। সো তখন আসলে দেখা কখনো কেউ রিলেট করতে পারে না যে আমি যদি একটু এখানে এফোর্ট দিই আমার হয়তো বা কিছু আসতে পারে। সো মানে অর্থাৎ মেসি হওয়ার মতো এত দূরে চলে গেছে, ওইখানে সব আর্জেন্টিনার মানুষ মেসি হয়, আমি কি আর জীবনে মেসি হইতে পারবো, বা অ্যাটলিস্ট আমি কি আমার ফ্যামিলিও চালাতে পারবো নাকি ওইটা দিয়ে মেসি না হই। তো মানে আমার কাছে মনে হয় যে জিনিসটা এমন হয়ে গেছে যে ব্রিটিশ ফিলোসফারের থিওরি লিখবে, ধরেন জিউইশ ফিলোসফারের থিওরি লিখবে, এটা কার্ল মার্কস হোক বা অনেক অন্য কেউ হোক, আমেরিকান ফিলোসফার থিওরি লিখবে, আমরা থিওরিও পড়বো না। আমরা হচ্ছে কোনো বড় ভাই টড় ভাই যদি পড়ে বাইরে থাকে, সে ইউএস সিটিজেন, সে হচ্ছে থিওরি নিয়ে এসে তার একটা কোম্পানি দিবে, ওই কোম্পানিতে এসে তার মুখ থেকে আমরা থিওরি শুনবো। হ্যাঁ, নিজে থিওরি করা বাই করা তো দূর কি বাত। তো কারণ আমরা দেখছি আসলে থিওরি থেকে আমরা এত দূরে সরে আসছি, এখন যদি এখানে এফোর্টটা দিই খুব যে একটা লাভ আছে তাও না, এরকম। সো মেবি এখানে একটা ডিম আগে মুরগি আগে প্রবলেম আছে। হ্যাভিং সেড দ্যাট, মানে জিনিসটা আসলে এত মানে লেটস সে এত বিশাল একটা কিছু হারাইতেছি আমরা, এই জন্য আমার কাছে মনে হয় কি যে এটা ধরেন কয়েকটা মানুষের লাইফ নষ্ট হবে, আমি ধরেই নিচ্ছি, বা আমি ধরে নিচ্ছি আমি যে আমার এই টাইমটা দিতেছি অ্যাবস্ট্রাক্ট থিওরি শিখতে, থিওরিগুলো রিয়েল লাইফে, এটা আমি ধরেই নিচ্ছি আমার টাইম নষ্ট। হ্যাঁ, কিন্তু আসলে জরুরতটা এত বেশি যে টাইম নষ্টটা ওয়ার্থ ইট। কারণ আমার দেখা আরও 3-4 জন টাইম নষ্ট হইলেও 5 নাম্বার জন প্রবলি এখানে সাকসেসফুল হবে, এবং ওই সাকসেস কেসটা এত বড়, এই 5 জনের ধরেন আমি সহ মানে এরকম 3-4 জনের লাইফটা নষ্ট হওয়াটা খুব একটা খারাপ না। হ্যাভিং সেড দ্যাট, আমি কিন্তু আমার লাইফে দেখছি আসলে আমি এগুলো থেকে অনেক বেনিফিটই পাইছি, যে অ্যাবস্ট্রাক্ট থিওরি থেকে, যে আমি ধরেন আল্লাহর মতো একটা চাকরি টাকরি আছে, তো অনেকে ধরেন যে মানে ইভেন ব্যবসার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি দেখতেছি এগুলো কাজে দেয়। যেমন একটা মজার একটা থিওরি বলি, আমাদের অফিসে এটা করার চেষ্টা করতেছি যে বাইক শেডিং বলে, আমি জানি না বাইক শেডিং নিয়ে আপনার সাথে কথা হয়েছে কিনা আগে। তো বাইক শেডিং একটা কনসেপ্ট হচ্ছে, একটু লম্বা করি উত্তরটা দিতেছি। হ্যাঁ, তো ধরেন বাইক শেডিং একটা কনসেপ্ট হচ্ছে যে ধরেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে একটা ডিসিশন হইতেছে বা একটা মিটিং করছে যে একটা দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসাবে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে কি ধরলাম 50,000 কোটি টাকার একটা প্রজেক্ট, তাই না? তো এবং কত মানুষের লাইফ, কত কিছু ইনভলভ। তো মিটিং হয়েছে, তো মিটিংয়ের মধ্যে একটা আলোচনা উঠলো, ধরেন 1 ঘন্টার মিটিং, আলোচনা উঠলো যে আচ্ছা মানে পাওয়ার প্ল্যান্ট তো হইলো, কিন্তু নিউ পাওয়ার প্ল্যান্টে যারা কর্মীরা আসবে তাদের তো সাইকেল বা একটা বাইক দিয়ে আসবে, এই বাইকটা রাখবে কোথায়? তো এই বাইকটা রাখবে কোথায়, এই আলোচনা হওয়ার পরে এর মধ্যে দেখা গেল আলোচনা এখানে ঢুকে গেছে। হ্যাঁ, যে না বাইকের হচ্ছে একটা সুন্দর ছাদ দেওয়া দরকার, টিনের ছাদ, যাতে পানি না পড়ে। মানে আলোচনার 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা ধরেন যে এই বাইকের শেডটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটা নিয়ে ঢুকে গেছে। হ্যাঁ, ওয়াইডিয়াস আলোচনা কিন্তু 50,000 কোটি টাকার একটা প্রজেক্ট, মানে কত লাইফের, কত ফিউচার জেনারেশনের লাইফের ইম্প্যাক্ট নিয়ে, কিন্তু মিটিংয়ের অর্ধেকটা এই বাইকের শেড নিয়ে আলোচনা চলে গেছে। তো এটা একটা আছে যে কেন আসলে বাইক শেডিং হয়, মানে দুইটা কারণ আমরা মিনিমাম আইডেন্টিফাই করতে পারি। যে একটা হচ্ছে যে সবার তো আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ধরে নিউক্লিয়ার ফিশন বলি, এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলি, সাস্টেইনেবিলিটি বলি, এত কিছু জটিল থিওরি, এগুলো নিয়ে কথা বলার ক্যাপাবিলিটি সবার নাই। নিতার এগুলো কথা বলে খুব বেশি মানে ডোপামিন হিট আসে। হ্যাঁ, যে নিউক্লিয়ার ফিশন নিয়ে কথা বলতে গিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে যে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, এরকম তো কিছু না। ওয়ারেজ বাইকের শেড নিয়ে আমার চাচার একটা ছিল, চাচা খুব ভালো ছিল, আমার কত আদর করতো, তার সাইকেলটা কোথায় রাখতো, আমারও বলার একটা টপিক আছে, আমিও আলোচনায় কন্ট্রিবিউট করতে পারতেছি। হ্যাঁ, এইরকম অনেকগুলো বিষয় থাকে। হ্যাঁ, তার মানে কি যদি ইন্টারাপ্ট করি, তার মানে কি ব্যাপারটা এরকম হয়ে যায় যে ইম্পর্টেন্সে যে বেশি আমি রিলেভেন্স, মানে আমি
ওই জিনিসটার সাথে আমি কতটুকু রিলেট করতে পারতেছি হ্যাঁ, এটা। এবং আরেকটা ব্যাপার থাকে যে আমি কি আসলে এটার মাধ্যমে আমি নিজেকে জাহির করতে পারছি। এক্স্যাক্টলি মানে খুব র ভাষায় বলে আসলে আমি নিজেকে জাহির করতে পারছি, আমি কিন্তু একদম কিছুই জানি না তা কিন্তু না। হ্যাঁ, তো মানে এরকম মাল্টিপল কারণেই ধরেন যে বাইক শেডিংটা বেশি হয়, এবং আমি দেখছি যে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ মিটিংয়ে বাইক শেডিং অনেক সময় চলে যায়, ভাস্ট অ্যামাউন্ট অফ মিটিংয়ে। তো ধরেন আমাদের কোম্পানিতে আমি চেষ্টা করতেছি যে বাইক শেডিং আমরা করবো না, এটা মিটিং রুমে আমি টাঙায় রাখবো যে ভাই কোনো বাইক শেডিং চলবে না। আলোচনা শুরু করার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ডিসিশন আসবে ভাই এই আলোচনাটা কি ওই রকম বড় কিনা, তো মিটিং রুমে একটা। সো দেখেন এই মানে এই যে থিওরিটা শিখলাম, তো আমি যেদিন বাইক শেয়ারিং হয়তো বা যেদিন খাটাচ্ছি, প্রথম কথা যেদিন খাটাচ্ছি ওদিন তো আমি জানিও না যে বাইক শেয়ারিং নিয়ে আমি খাটাইতেছি, আমি কয়েকটা হয়তো বা এমনি মজার মজার থিওরি শিখতেছি, সবাই কী করে, কোন কোন থিওরি কাজে লাগায়, এরকম আরও লাইফে মজার মজার কী কী থিওরি আছে যেগুলো কিনা শিখতে পারি। এবারে যে আমি সেই থিওরিটা শিখে নিয়ে গেলাম, ধরেন আরও 10টা থিওরি শিখছি যেটা কোনো ইম্প্যাক্ট হয়নি, কিন্তু একটা থিওরি দিয়ে আমার হয়তো অফিসের মিটিংগুলো সবগুলোই খুব মানে ইয়ে করে ফেলতে পারতেছি, ফাস্ট স্ট্রিমলাইন করে ফেলতে পারতেছি, তাই না? সো আমি পার্সোনালি দেখতেছি আমি থিওরি শিখে আসলে খুব একটা মানে নন বেনিফিটেড হয়ে নেই, অ্যাজ লং অ্যাজ যে আমি থিওরিটা বাস্তবে কাজে লাগাইতে পারছি। তো তারপরে আমি ধরে নিতেছি, অ্যাজিউম করে নিতেছি যে থিওরি আসলে মানে শিখলাম, এটা আসলে আমার লাইফটা ওয়েস্টেজে গেল, আমার এই টাইমটা অন্তত ওয়েস্টেজ গেল, এরকম 4-5টা মানুষের টাইম ওয়েস্টেজ হয়ে যদি একজন দাঁড়ায়, দ্যাট ইজ ওয়ার্থ ইট। তো আচ্ছা, তো এরপরে তো আমি যদি ইয়েতে যাই, এবং এখানে ধরো আমার একটা মজার একটা ইয়ে বলি যে আমার লাইফের ভিশনটা কি। হ্যাঁ, আমার লাইফের একটা ভিশন হচ্ছে যে আমি যেটা কল্পনা করি যে অনেকগুলো থট লিডার্স বের হবে ইন দ্য সেন্স যে মানে আমি মুসলিম বিশ্বে বলি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা গ্লোবাল সাউথ যেখানে বলে, এখানে আমি যেটা দেখছি যে আমরা যখন রিফিউট করি, ওয়েস্টে রিফিউট করি, যেই থিওরিগুলো ইউজ করি সেগুলো ওয়েস্টের কোনো ফিলোসফারের লেখা। আমি খারাপ বলতেছি না, তারা হয়তো ভালো মানুষই ছিল। আমি যেমন পোস্ট কলোনিয়ালিজমের কথা চিন্তা করি, পোস্ট কলোনিয়ালিজমের আমি যদি ঠিক পড়ে থাকি, পোস্ট কলোনিয়ালিজম মানে উপনিবেশ পরবর্তী মানুষের যে মাইন্ডসেট থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা যে কোনো জায়গায় যদি উপনিবেশ স্থাপন করি, যে কোনো নতুন ধরেন এখন জায়নিস্টরা ইয়ে করতেছে, সেই উপনিবেশ স্থাপন হওয়ার পরে ধরেন উপনিবেশ চলে গেছে, কিন্তু তারপরে কিছু মাইন্ডসেট রেখে যায়, মানে কলোনিয়াল মাইন্ডসেট, পোস্ট কলোনিয়াল মাইন্ডসেট বলে। হ্যাঁ, তো পোস্ট কলোনিয়াল মাইন্ডসেটের থিওরিগুলো আসলে ব্রিটিশদের লেখাই, মানে আমি যদি ঠিক মনে থাকে আর কি। হ্যাঁ, এই আফ্রিকানরা অনেক খুব কাজ করছে এটা নিয়ে, যদিও ভারত উপমহাদেশে এটা কাজ খুবই কম হয়েছে, বাট কোর থিওরিটা ব্রিটিশ কারো লেখা, ইফ আই এম নট মিস্টেকেন, আমেরিকান কারো। তো আমরা ধরে নিই, আমরা যেটা দিয়ে ওদের রিফিউট করি সেটা আসলে ওদের থেকে আসবে। আমি ধরেন মানে আমি যদি একটু মানে মনের দুঃখের কথাই বলি, হ্যাঁ, এবং গালাগালি খাবো আর কি, উদাহরণ দিয়ে বললেন তাহলে সহজ হবে। আচ্ছা, ধরে মানে যেমন পোস্ট কলোনিয়ালিজম, আচ্ছা পোস্ট কলোনিয়ালিজম আমি কনসেপ্টটা তাহলে একটু সামনে নিয়ে আসতেছি। এর বাইরে আমি যদি একটা ইয়ে বলি, ধরেন আমি ইয়ার বইটা পড়তেছিলাম, দ্য ডিভাইন রিয়ালিটি মনে হয়, হামজা জোরতিজের। হ্যাঁ, হামজা জোরতিজের আমার তুলনামূলক মনে হয় মানে ইসলামী বিশ্বাসে ইন্টেলেকচুয়াল কাজ টাজ করে। তো ওইখানে প্রথমে হচ্ছে একটা কনসেপ্ট পাইলাম, স্রষ্টা বিদ্বেষ। এই কনসেপ্টটা আমার কাছে খুব মজা লাগছে, যে স্রষ্টা বিদ্বেষ অর্থাৎ ধরেন মানে কিছু মানুষ নাস্তিক না আসলে, তাদের মধ্যে তাদের যদি প্রমাণ, এবং সে মনে হয় ডাটা কোথা থেকে নিয়ে আসে, মানে সে যারা রেফার করছে সে মনে হয় ডাটাও কোথা থেকে নিয়ে আসছে, তারা যদি আপনি প্রমাণ করেও দেখান যে আল্লাহ আছে, মানে হি ইজ নট ভেরি, মানে তার মানতে ইচ্ছা করতেছে না, এই একটা ঈশ্বর আছে, তারপরেও বাচ্চারা মারা যায়, বাচ্চাদের অসুস্থ হয়, যুদ্ধ বিগ্রহে এত মানুষ মারা যায়, তার নামে ধর্ম নিয়ে এত মানুষ মারামারি করে, তারপরেও ঈশ্বর চুপ করে আছে, আমার জীবনে আমার এত পার্সোনাল ট্র্যাজেডি আছে, তখন তো উনি সাড়া দিল না। এই যে তার মধ্যে এতগুলো কষ্ট, এতগুলো আক্ষেপ আছে, লজিক্যাল কি রিফিউটেবল পরে আসতেছে, তার মাথায় তো কীভাবে কাজ করতেছে জিনিসটা। তো এইটা দেখা যায় তার মধ্যে একটা স্রষ্টা বিদ্বেষ জন্মায়, রাদার দেন নাস্তিকতা বা অবিশ্বাস না, কিন্তু এখানে যে স্রষ্টা থাকলে আমি তারে, এটা মনে হয় ব্রিটিশ কে জানি একটা নাম ভুলে গেলাম, ফ্রাইডেল লরি মনে হয়, স্টিফেন ফ্রাই মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন, সে একটা সরাসরি বলছিলাম, আমি যদি কিয়ামত আল্লাহ দেখে আমি সরাসরি প্রশ্ন করবো কেন তুমি এইভাবে বানাইছো। সে খারাপ কথা বলছে, পরে আসতেছে, কিন্তু তার মাথায় ক্ষোভটা আছে। সো এই যে স্রষ্টা বিদ্বেষের কনসেপ্টটা আমি অনেকদিন ধরে ধরেন এরকম একটা শব্দ খুঁজতেছিলাম, যে আসলে এদের এই মাইন্ডসেট একটু অন্যরকম, ঠিক নাস্তিকতা দিয়ে এটা এক্সপ্লেন করা যায় না। সো হামজা জোরতিস আমাকে এই শব্দটা দিছে, আমি হামজা জোরতিসের কাছে পাইছি, কিন্তু আলটিমেটলি শব্দটা কিন্তু হামজা জোরতিসের দেওয়া না, আরেকটা কোন ফিলোসফার, ধরলাম খ্রিস্টান ফিলোসফার, ধরলাম ইভাঞ্জেলিস্ট বা কারো দেওয়া। অর্থাৎ আমাদের পিক আর্গুমেন্ট যেগুলো আছে, যেগুলো সব বেশি ওয়েস্ট থেকে ইম্পোর্ট করতেছি। হ্যাঁ, এবং মানে ধরেন ওয়েস্টের থেকে কত ভালো করে আমি ইম্পোর্ট করতেছি, দ্যাট মানে ডিফাইন্স আমি কত, হ্যাঁ আমি কত ইন্টেলেকচুয়াল মানুষ। হ্যাঁ, আমি ওদের কাছ থেকে 5টা কনসেপ্ট নিয়ে আসতে পারছি। হ্যাঁ,
ওয়ারেজ আমি যে আমার জায়গা থেকে কনসেপ্ট বানাবো সেই কাজগুলো হয় না, বা খুবই কম হয়, আমি দেখছি খুব কম। যেমন স্টিফেন সি মায়ার, সে হচ্ছে ক্রিয়েশনিস্ট, বাট খ্রিশ্চান ক্রিয়েশনিস্ট। সে মনে হয় ডকিন্সের সাথেও কাজ করছে, বাট হি ইজ এ ভেরি গুড সায়েন্টিস্ট। তো তার একটা বই আছে সিগনেচার ইন দ্য সেল। সো সে এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট নিয়ে আসছে, যেটার ফলে, বা তার আগেও মানে ওর ঘরানায় কিছু মানুষ আছে যারা বেশ কিছু ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট নিয়ে আসছে ওয়াই মানে বায়োলজি এভাবে কাজ করার কথা না, মানে এভলিউশন থেকে ক্রিয়েশন যেটা বলবো আমরা, যে বা ফার্স্ট লিভিং সেল এত জটিল একটা জিনিস। এখানে একটা আবার ইয়ে আছে, ওই যে মাউস শ্যাপ নাকি যেন একটা আর্গুমেন্ট আছে। ইন এনি কেস হচ্ছে বায়োলজি এত জটিল একটা জিনিস, সেটা আসলে র্যান্ডমলি হওয়ার মানে ম্যাথমেটিক্যাল পসিবিলিটি নাই আর কি, এসেনশিয়ালি সেই জায়গায় নিয়ে আসছে সেটা। এখন আমি ইদানিংকালে কিছু মানুষের মুখে, আমি মানে ইসলামিক ইন্টেলেকচুয়াল যারা বলে, তো কিছু মানুষের মুখে এই আর্গুমেন্টগুলো আনা শুরু করছি। আমি ধরতেছি আরও 20-30 বছর পরে পপুলার হয়ে যাবে। পপুলার হওয়ার পরে যখন এটা বাংলায় আসবে, তখন মানে আমি ধরলাম একটা কোনো মানে ওয়াজ নসিহতের ময়দানে আমি শুনবো যে খুব বড়াই করেই বলতেছে, দেখেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি কেন ইয়ে হয়নি। অর্থাৎ তারা 100-200 বছর আগে একটা ফিলোসফি দিবে, ওয়েস্টের থেকে বলতেছে, আমি খ্রিস্টানদের মানে আপাতত ওয়েস্টের ইয়েতে ধরতেছে, একদম মানে মুসলিম ইয়ে ধরতেছে না। তারা 100-200 বছর আগে একটা থিওরি দিবে, যেই থিওরি ট্রিকল ডাউন হইতে 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 আমরা 100-200 বছর পরে পাই আমরা খুব হ্যাপি যে আমরা বিশাল ইন্টেলেকচুয়াল একটা কাজ করে ফেলেছি। তো এই জায়গাটা আমার খুব কষ্ট লাগে, হ্যাঁ, কেন আমরা আসলে এই জিনিসটা অর্জন করতে পারি না। তখন এই যে থট, মানে যেহেতু আমরা থিওরি থেকেই দূরে আছি, নতুন থিওরি তো দূরের কথা, পুরান থিওরি করে কুলবাই না। বা তো এখানে একটা, এই জন্য আমার কাছে লাগে কি, আমরা যদি থট লিডার্স হইতে পারতাম, বা আমাদের এখান থেকে যদি অনেক থট লিডার্স বের হইতো। তো এইটা কনসেপ্ট আর একটু মজা করে একজন আমাকে মানে পুশব্যাক করছিল যে আসলে থট লিডার্সের বলতে আপনি কী বোঝাচ্ছেন। আমি অনেকক্ষণ মানে সময় লাগছে জিনিসটা বের করতে, বা যথেষ্ট সময় নিয়ে বের করছে। ধরেন আমরা মুফতি বলি, হ্যাঁ, দেখেন ইমাম গাজ্জালিরে কিন্তু আমরা ইমাম বলি, ইমাম ইবনে তাইমিয়ার আমরা ইমাম বলি, বাকি অনেকদের আমরা মুফতি বলি। অর্থাৎ আলটিমেটলি তারা কিন্তু থট লিডার্স, মানে ইমামের একটা দারাজা আছে আমাদের মাঝে, যে ওনারা এমন একটা পথ দেখায় গেছে যেটা আগে কেউ ভাবে নাই। হ্যাঁ, অন্যদের কিন্তু আমরা বলি যে মুফতি, অনেক বড় আলেম, মানে সৌদির গ্র্যান্ড মুফতি, ইমাম কিন্তু বলি না। বা আমি যদি ইবনে বতুতার কথা বলি, ইবনে বতুতা মনে হয় আকবরের যুগে ইয়েতে ছিল, মানে গ্র্যান্ড কাদি বা এরকম কিছু একটা ছিল, ইমাম কিন্তু ছিল না। ইমাম ইবনে বতুতা কেউ বলে না। অর্থাৎ ইমামের একটা স্টেজ আছে, এই স্ট্যাটাসটা মানে এরকম অনেক মানুষ কেন বের হয় না, যায় যারা ইমামের দ্বারা যায়, এই রাস্তায় যে ভাবা যায়, এইভাবেও যে ভাবা যায়, এই জিনিসটা সে পৃথিবীতে তাহলে এই ক্ষেত্রে মানে রিফিউট করি যে আমাদের যে মানে আমরা যে যাদের পিছনে নামাজ পড়ি তাদেরকে তো আমরা ইমাম বলি। সো ফর এক্সাম্পল মানে এই ইমাম ভার্সাস ওই ইমাম, এই ডিস্টেন্সটা কতটুকু, বা কী হলে আমি বলবো যে উনি এই ইমাম, আবার মুফতি কেন ইমাম না, মানে মুফতি হইতে হলে যে জিনিসগুলো লাগে আমি খুব কম জানি ব্যাপারে, ভার্সেস হচ্ছে যে ইমাম হতে গেলে যা লাগে, এই একটা কোয়েশ্চেনের মধ্যেই আছে আর কি। দেখি, খুব ভালো পয়েন্ট বলছেন। হ্যাঁ, প্রথম কথা হলো আমার এই বিষয়ে একদমই নলেজ নেই, হ্যাঁ, একদমই নলেজ নেই। কিন্তু আমি যতটুকু দেখছি আসলে ইমাম বলে আমরা টাইটেল হিসেবে ডাকি না, খুব কম মানুষে, যেমন ইমাম আবু হানিফা বলি, ইমাম গাজ্জালি বলি, অথবা ইমাম ইবনে তাইমিয়া বলি, খুব কম মানুষ ইসলামিক বিষয়ে আমরা দেখি যে তাকে ইমাম স্ট্যাটাসটা দেওয়া হয় বা ইমাম টাইটেলটা দেওয়া হয়, নট জাস্ট মানে মসজিদের ইমাম। মানে আমাদের মসজিদ, মানে আমরা কিন্তু বলি মসজিদের ইয়েতে, বা সে নিজেও যখন ধরলাম একটু বড় করে নিজের পরিচয় দিতে চায়, আমি মুফতুয়া এক্স বা আমি মাওলানা এক্স, কিন্তু সে কিন্তু নিজেও কখনো ক্লেম করে না যে আমি ইমাম ওই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কিছু আছে যে পীরে ইয়া আছে, পীরে কামাল কী কী জানি, ওইটা আমি মানে কেসটা ডিফারেন্ট করতেছি। বাট হচ্ছে একাডেমিক লাইনে আমি ইসলামিক বিশ্বের যতটুকু মানে জীবন গ্রন্থগুলো পড়া যায়, সেখানে কেউ কিন্তু অন্য কেউ রেফার করে না যে অমুক অনেক বড়, উনি গ্র্যান্ড মুফতি ছিল কিন্তু ইমাম অমুক ছিল, বা আমি দেখিনি আর কি। সো এখান থেকে আমি ধরে নিতেছি যে ইমামের একটা স্ট্যাটাস, মানে বায়োলজিক দৃষ্টিতে একটা মূর্খ মানুষের প্যাটার্ন ডিটেকশন আর কি। হ্যাঁ, যে ইমামের একটা স্ট্যাটাস আছে, এবং মানে আমরা সাবকনশিয়াসলি এটা বুঝি, ইমামের একটা স্ট্যাটাস আছে যেটা আসলে হাটে মাঠে ঘাটে পিএইচডি করলেই পাওয়া যায় না, বুঝতে পারছি। আচ্ছা, তো আমার আসলে এইরকম ইচ্ছা, তাহলে আরও কেন ইমাম দাঁড়ায় না যাদের দিয়ে আমি ইয়ে করতে পারি। আপনার একটা পোস্ট কলোনিয়ালিজমে একটা মজার থিওরি বলি, যেটা আমার আসলে খুব বেশ কয়েকদিন ধরে খুব নাড়া দিতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা বলে হেরম্যানিক ইনজাস্টিস বা হেরম্যানিউইক ইনজাস্টিস, এরকম কিছু একটা। তো এই জিনিসটা আমি একটু ডিফাইন করে দিই, যে এটা মনে হয় ব্রিটিশ একটা কোন মহিলা ফিলোসফার এখনও জীবিত, মানে মানে থিওরিটাও আসছে আমি হচ্ছে 2002-05 এরকম সালের দিকে, বাট হেরম্যানিউটিক ইনজাস্টিস। তো আইডিয়াটা হচ্ছে যে ধরেন পোস্ট কলোনিয়াল মানুষগুলা দেখা যায় একটা সময় তার কালচার কেন ভালো ছিল,
তার চিন্তা ভাবনা, তার সংস্কৃতির ভালো যে পয়েন্টগুলো ছিল, সেই জিনিসগুলো এত মানে অদ্ভুতভাবে ভুলে যায়। দেখা যায় সে যখন নিজের সাথে নিজে একটু ইয়ে করতে চায়, তখনও সে মিলাইতে পারে না যে কেন আমি আমার মানে ওয়েস্ট রাইখে বা অমুক আমার যে কলোনাইজার তারটা রাইখে আমি নিজেরটা অ্যাডপ্ট করবো। তো এইটা আসলে একজনের সাথে কথা বলতে গিয়ে জিনিসটা আসলে কি, এই জিনিসটা কীভাবে হয়, আমি জাস্ট এক্সাম্পল করার জন্য, হয়তো বা এর থেকে ভালো থিওরি আছে, কিন্তু আমি জাস্ট নিজের বোঝার জন্য এইভাবে সাজাইছিলাম জিনিসটা। যে ধরেন ধরেন আপনারা আজকে লেটসে আপনারে ধরলাম আফ্রিকার অ্যামাজনের একটা ট্রাইব এসে বাংলাদেশে দখল করে নিল আজকে ধরেন। তো এখন দখল করে নেওয়ার পরে কি হবে, কোনো কারণে তারা জিতে গেছে, হ্যাঁ যেভাবেই হোক। তো তাহলে দখল করে নেওয়ার পরে দেখেন প্রথম জেনারেশনে কি হবে, যে প্রথম জেনারেশন মাঠটার যাই খেলো একটা সেটেল ডাউন পর্যায়ে তো আসলো। আসার পরে তারা এখন রাজা সে যখন মানে মানে নিয়োগ করে, কাজী নিয়োগ করে, বা যে কি জানি বলে না, সুপ্রিম কোর্টের জাস্টিস, চিফ জাস্টিস নিয়োগ করে, সে কিন্তু তার ট্রাইব থেকে নিয়ে আসবে, সে কিন্তু আমার এখান থেকে কাউরে নিয়ে আসবে না, তাই না? এখন দেখেন সমস্ত কোর্ট বলি এবং পুলিশ সিস্টেমের যারা টপ অফিসিয়ালস, মানে ব্যুরোক্র্যাটের মধ্যে যারা টপ অফিসিয়ালস, রাজা, মিনিস্টার, সবাই কিন্তু অ্যামাজনের ওই মানুষগুলা, তাই না? এখন আপনি চিন্তা করেন আমার ভাইয়ের সাথে আমার জমির গণ্ডগোল, আমার ধরলাম যে ম্যারেজের গণ্ডগোল, তার লয়ের কাছে যাব, সবসময় কিন্তু, বা আমি ব্যবসাই করবো, খুব বড় আকারে ব্যবসা করবো, ব্যবসার পারমিশন এলসি টেলসি কী জানি বের করা লাগবে, আলটিমেটলি যে কিনা অ্যামাজনের ওই ভাষাটা জানে সে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবে, তাই না? আমি যে ধরে নিতেছি এটা সেটেল ডাউন হওয়ার পরে প্রথম জেনারেশন, এদের মধ্যে যারাই কিনা অ্যামাজনের ওই ভাষাটা জানে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ কোর্টে সে তার কেসটা ভালো মতো বুঝাইতে পারতেছে, বিচারক হচ্ছে তার কথাটা ভালো মতো বুঝতেছে, সরকারের কাছে অ্যাপ্লিকেশন লিখতে পারতেছে, সে আগে লিখতে পারতেছে অন্যদের থেকে, অন্যদের তার পিছিয়ে লাইন ধরে বসে থাকলে ভাই আমার অ্যাপ্লিকেশনটা লিখে দেয়। সো তখন ফার্স্ট জেনারেশন এটা দেখার পরে তারা কি করে, সেকেন্ড জেনারেশন সবাই অ্যামাজনের, আমার ছেলে যাতে অ্যামাজনের ভাষাটা শিখে, তাহলে সে হচ্ছে এই অপরচুনিটিগুলো অ্যাভেইল করতে পারবে আরও তাড়াতাড়ি, আরও ভালোভাবে। তো এবং তখন সেকেন্ড জেনারেশন কিন্তু অ্যামাজনের ওই ভাষা, ওদের কালচার, এবং এরপর তখন প্রতিযোগিতা হবে নট জাস্ট আমি অ্যামাজনের ভাষায় কথা বলতে পারি, তার কালচারাল যে রেটোরিক, হ্যাঁ ধরেন যে আমি ওদের ফ্রেজেসগুলা, যে ওরা ইয়েলো বলে বা ওরা বলে মানে নট গোনা লাই, এরকম ওদের যে ফ্রেজেসগুলো থাকবে ইকুইভ্যালেন্ট, আমরা যে মামা বলে ডাকি, হ্যাঁ ওরা ওদের ভাষায় মামার ইকুইভ্যালেন্ট যেটা হইতে পারে ডিউড বা যেটাই বলি না কেন, হ্যাঁ যে এই তাদের আমি মনের ভেতরটা দাগ কাটতে পারছি, সেটার জন্য যেইভাবে অ্যাক্টিং করা লাগে, যে ইভেন যেই কাপড়গুলো পরা লাগে, যেই জেস্টারগুলো দেওয়া লাগে, সে এখানে শেখার চেষ্টা করে, কারণ তাদের মধ্যে আবার সে আগে যেতেছে, তাই না? তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের গল্প, এবং এই সেকেন্ড জেনারেশনের মধ্যে তারা আসলে একটা ভালো পরিমাণে আগে যাবে। এর মধ্যে কিছু থাকবেই যে যারা না আমি ওদের কালচারে কখনো ঢুকবো না, কিন্তু ওরা দেখা যাবে এত লেস অপরচুনিটি পায়, সমাজে এত ছোট হয়ে যাবে, ব্যাকওয়ার্ড সমাজে ব্যাকওয়ার্ড হয়ে যাবে। সেকেন্ড জেনারেশন এসে চিন্তা করবে ওই রকম মানুষদের বিয়েই দিব না আমার মেয়ের, হ্যাঁ আমার মেয়ের বিয়ের ক্ষেত্রেও আমি চিন্তা করবো, কারণ এখান থেকে সোশ্যাল সেফটি তার জন্য অনেক বড় একটা কিছু, যে এ যদি পায় সে চাকরি পাবে, মানে তার কেসটা, সে যদি ন্যায়ের উপর অন্যায়ের উপরেও থাকে তার কেসটা সে ভালো প্রমাণ করতে পারবে, সে ব্যবসায়িক অপরচুনিটি পাবে, বিভিন্ন কিছু পাবে। সো মানে সম্পত্তি তার মাধ্যমে ট্রিকল ডাউন হবে। তো দেখা যাবে সে হচ্ছে থার্ড জেনারেশন হয়তো ওর সাথে বিয়েই দিবে না, হ্যাঁ এবং থার্ড জেনারেশন এসে চিন্তা করবে আচ্ছা আমি যে আমার বাবার ভাষা শিখতেছি বা আমার দাদার ভাষা শিখতেছি, এটারই বেনিফিট কী? আমার তো আসলে কোনো বেনিফিট সে অ্যাকচুয়ালি তো প্র্যাকটিক্যাল কথা, হ্যাঁ মানে সে বেনিফিট আসলেই দেখবে না। যদি শিখেও সে আসলে একটা অলংকার হিসেবে শিখবে যে আমি বাংলায়ও কিন্তু কথা বলতে পারি, মানে আমার মূল প্র্যাকটিক্যাল ওয়ার্কিং নলেজটা হচ্ছে অ্যামাজনের ভাষায়, কিন্তু আমি বাংলায়ও কথা বলতে পারি, দ্যাট ইজ অ্যান এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং এইটি তার অ্যারিস্টোক্রেসি শো করে যে সে হচ্ছে বাংলায় যখন কথা বলে ওদের মতো করে কথা বলে, অ্যামাজনের মানে অ্যাকসেন্টে কথা বলে, দ্যাট ইজ অ্যান অ্যাডেড এক্সাম্পল, কারণ দ্যাট সিগনিফাইজ টু দ্য সোসাইটি যে ও কিন্তু অনেক সম্পত্তিশালী, এর কাছে কিন্তু মেয়ে বিয়ে দেওয়া যায়। এবার মজার কথা হলো সেকেন্ড জেনারেশন তাও কিছুটা আমার বাবা তো শিখে গেছে, আমার বাবার প্রতি টান থেকে আমার ছেলেটা শিখাবো, ছেলে যদি কিছু তর্ক করে না বাবা তোর এটা শিখা লাগবে, এটা তো দাদার ভাষা। থার্ড জেনারেশন আসলে কোনোভাবেই মোটিভেশন এতটুকু অন্তত পাবে না তার পরের জেনারেশনে অ্যাটলিস্ট বলতে যে বাবা তুমি হচ্ছে এটা শিখো, মানে এই বাংলা ভাষাটা শিখো, বা আমার লুঙ্গিটা অন্তত পড়ো, বা পাঞ্জাবিটা অন্তত পড়ো, হোয়াট এভার তারা আসলে মোটিভেশনও পাবে না। এবার ফোর্থ জেনারেশন তো পুরাই অ্যামাজনিয়ান হয়ে গেল ফোর্থ জেনারেশন। এখন মজার বিষয় হলো ফোর্থ জেনারেশন যেটা হয় কি, তার বাবাকে তো সে কিছু না কিছু করতে দেখতো,
ধরলাম যে আমি যদি বলি মানে ধর্মীয় জিনিসগুলো আমি আপাতত আনতেছি না, বাঙালি কিছু কালচার ধরলাম নববর্ষে সে মাছ খাইতে দেখতো, আর কিছু না। কিন্তু বাবা কখনো তারে এতটুকু মোটিভেশন ফিল করে নাই, করার কথাও না, যে আমি তার মাছ খাওয়াটা শিখাইয়া যাই বা নববর্ষে মাছ খাওয়াটা শিখাইয়া যাই। সে হচ্ছে এদের মধ্যে যারা যারা হয়তো বা কিছুটা বাবার প্রতি টানটা বেশি আছে, আমি বাবারে জাস্ট মনে রাখার জন্য আমি হচ্ছে মাছ খাই। হ্যাঁ, কিন্তু দেখেন তারপরে 5th জেনারেশন যে সে প্রথম কথা এই কাজগুলো তো করবেই না। সে জানবেও না কেন সে করছে। সে যদি তার বাবারে জিজ্ঞেস করে বাবা তুমি কেন করতা, সে জেনুইন যদি অনেস্টলি প্রশ্ন করে, তার বাবা তো জীবনে বলতেও পারে না, কারণ তার মাথায় কোয়েশ্চেন আসে নাই। তার তো অর্থাৎ 5th জেনারেশন থেকে মানে এই পুরোপুরি বাদ। এবং ওই যে 4th জেনারেশন পরে আরও বিব্রতকর অবস্থায় তখন, যে আমি আমার ছেলের কাছে অ্যান্সারগুলো বলতে পারতেছি না, যে কেন আমরা এটা করতাম, কেন এটা করতাম, কেন আমি লুঙ্গি পরতাম, কেন আমি পাঞ্জাবি পরতাম, হোয়াট এভার আমি তো মানে জানিই না। বরং আমার বাবার মানে বাবারও সে ব্লেম করে যে কেন আমার মানে এই বাজে একটা কালচার শিখে গেছে, যে কালচার সবই তো খারাপ, দিই ভালো তো কিছুই দেখি না। আর আমার পরে যে কোয়েশ্চেন করে সেও আমার বলতে পারতেছে না। অর্থাৎ তার যে কনসেপ্টগুলো ছিল, তার যে মানে ওভারঅল ছিল, তার সংস্কৃতি কেন ভালো, সে একদিন ভুলেই গেছে। এখন যদি তার 5th জেনারেশন বা 4th জেনারেশনকে আমি ধরতেছি, কেউ আইসা জিজ্ঞেস করে যে বাবা তুমি আমার সাথে ডিবেট করো, ডিবেট করে আমারে বোঝাও তুমি কেন এই কাজগুলো করো, সে তো শব্দগুলোই নাই এর দিনে, সে কী ডিবেট করবে? শব্দই হারায় গেছে। এটা বলে হেরমেনিউটিক ইনজাস্টিস। দেখেন আমার কাছে কষ্ট লাগে যে ধরেন এই এত আমার প্রাণের সমস্যা, আমার বাংলাদেশের সমস্যা, যেটা কিনা ব্রিটিশ আসার পরে হয়েছে, এইটা যে আমাদের সমস্যা হয়েছে, এইটা একটা ব্রিটিশে, আমি মহিলাটার খারাপ বলতেছি না, শি ইজ এ ভেরি গুড পার্সন, যে সে আমাকে এত বড় একটা কনসেপ্ট দিয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আমি বাইর করি নি, সে আমাকে বুঝাই দেওয়া লাগছে ভাই তোমার কিন্তু এই রোগ হয়েছে। এটা আমার খুবই কষ্ট লাগে। তো এইটা আমার ইচ্ছা পরের জেনারেশন হয়তো বা আমি এই কষ্টটা পাইতে হবে না, আমি যে আক্ষেপটা করতেছি, যে তারা হয়তো অ্যাকচুয়ালি এমন থিওরিগুলো জিবে, যে দেখেন এগুলো কিন্তু আমাকে এক্সপ্লেন করতেছে, নট জাস্ট মানে এলিয়েন কোনো একটা কনসেপ্ট যেটা কার না কার জীবনে কোনো না কোনো একদিন কাজে লাগতে পারে। আমার জীবনের কনসেপ্ট আমি ঠিকমতো আমার ভাষাগুলো নাই বুঝে, আমার প্রবলেমটা কি বলার ভাষাটা আমার নাই। তো আমার খুব ইচ্ছা করে যে আমার পরের জেনারেশন এই প্রবলেম পড়তে হবে না। পরের জেনারেশন আমরা এমন একটা মানে বানাবো যারা থিওরিটিক্যালি লিড করবে, ওই থিওরিটিক্যাল ইমামগুলো হবে। ভেরি নোবেল, অনেক কষ্ট করে, অনেক মানে এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে আউটকাম, মানে এটা যেটা স্ট্রাইভ করা দরকার, যে আমাদের সবারই ওই দিকে চেষ্টা করা দরকার, মানে একজন দুইজন না, এটা শত শত মানুষ দরকার। আর ওই টাইমটা মানে এখানে অ্যাড করবো এটাই যে ইংল্যান্ডের দিকে বা এই ইউরোপিয়ান কালচারে যখন এই ফিলোসফারগুলোর আবির্ভাব হয়, তারা কিন্তু হচ্ছে একটা সমসাময়িক মানে 100 বা 200 বছরের এই গণ্ডির মধ্যেই, মানে এটা হচ্ছে দেখা গেছে যে এদিক থেকে একজন ইকোনমিক্সের আইডিয়া বের করছেন, আর একজন হচ্ছে দেখা গেছে যে মানে আইন কিভাবে আমরা আসলে মোরালিটিকে ডিফাইন করবো, এরকম এইগুলোর উপর ভিত্তি করে তারা বিভিন্ন তর্ক বিতর্ক করে করে কিন্তু এক একজন এক একটা মানে হচ্ছে শাখা প্রশাখা তৈরি করছেন। সো অ্যাবসলিউটলি এটা হচ্ছে যে একজন বা দুজন দিয়ে কিছু হবে না। দেখা যাবে যে আমি একটা হয়তো বা হ্যাঁ অনেকটা বলা যেতে পারে যে আমি বিশাল মানে পাণ্ডিত্য অর্জন না করলে আমি হয়তো বা খুব বেশি আগাতেও পারবো না। ওয়ারাস যখন হচ্ছে দেখা যাবে যে এনাফ পারসন এটাকে মানে বলা যেতে পারে রিইনফোর্স করবে, তখন একটা হয়তো বা একটা আউটকাম আসতে পারে। সো এইটা আমার মনে হয় যে ওই তখনই যখন হচ্ছে যে এবার শুরু থেকে যখন ইনভেট করা দেওয়া যাবে, একটা মানুষ 30 বা 35 বছর আসলে কিন্তু সে অলরেডি হচ্ছে কি বেশি জিনিসে অলরেডি কমিটেড থাকে, একটা সাঙ্ক কস্ট ফ্যালাসি থাকে আমাদের মধ্যে, যে আমরা তো অলরেডি একটা জিনিসে আসি, আবার একটা শুরু থেকে শুরু করব, আনলেস এটা আমাদের জন্য খুব ভালো। মানে এখন হয়তো বা আপনি কি করলেন যে বললেন যে আমি এই জিনিসটার জন্য মানে হচ্ছে স্যাক্রিফাইস করতে রাজি আছি, টাইম ওয়েস্ট হোক আমি রাজি আছি, বাট সবাই তো এটা চাইবে না, বলবে যে মানে ইটস নট এনাফ ফর ইটস হয়তো সামওয়ান এলস, মানে বাইস্ট্যান্ডার্ড ইফেক্ট আর কি, আমি আরেকজন করবে আমি দরকার নেই, এটা আমার জন্য না। তো এইটা এই ক্ষেত্রে কেন বলবো যে যে আগেকার দিনে যখন হচ্ছে মানে রাজপ্রাসাদ বা যে রাজ্যের দিকে একবারে শেষের দিকে বর্ডার এরিয়াতে যেই প্রহরীগুলো থাকতো, তারা কিন্তু ম্যাক্সিমাম কেসে তাদের কিন্তু ম্যাক্সিমাম কেসেই কিন্তু হচ্ছে আইডল বসে থাকা লাগতো। এখন সে যদি বলে যে হোয়াট আ ওয়েস্ট অফ টাইম, মানে মানে 99.999% হচ্ছে ওয়েস্ট অফ টাইম, এমন হতে পারে যে আমার 1000 বছরেও আমি আসলে হচ্ছে কোনো ধরনের কোনো ইম্প্যাক্টই হয় নাই, তার মানে উই আর নেভার গোয়িং টু বি, আমরা খুবই আনবিটেবল, কিছুদিনে আমরা একটা ঘুমাই গেলাম, এটা হইতে পারে যে ওই দিনই হচ্ছে অ্যাটাক হইতে পারে। সো তার মানে ব্যাপারটা এরকম যে কিছু মানুষ দরকার যে ওই টাইম ওয়েস্টগুলো করুক, যাতে হচ্ছে অন্যান্য মানুষগুলো হচ্ছে সাউন্ড স্লিপ মানে পায়। তো ঠিক সেরকমভাবে হচ্ছে যে কিছু কিছু জিনিসের টাইম ওয়েস্ট বা স্যাক্রিফাইস কেউ না শুরু করলে অন্য কেউ মানে করবে না। সো কমপ্লিটলি বলা যেতে পারে হচ্ছে যে কমেন্ডেবল এই ক্ষেত্রে, যে না এটা একটা জিনিসের মধ্যে
ইয়ে করা যায়। তো এরপরে আমরা যেটা করতে পারি, আমরা অনেকটা মানে বলা যেতে পারে একটা কাজ করি যে সামারাইজ করে ফেলি। আমরা তো আজকে অনেক আনঅর্গানাইজড ওয়েতে অনেক টপিকের মধ্যে ঘোরাফেরা করলাম। তো আসলে আলটিমেটলি আমরা মানে দিন শেষে আমাদের যে যারা অডিয়েন্স থাকে তাদেরকে আমরা কিভাবে আসলে মানে কি আশা দিতে পারি যে নেক্সটে যেন তারা হচ্ছে যে আলটিমেটলি কিসের আশায় বা কি ইনসেন্টিভের জন্য তারা কানেক্ট হবে, বা মানে তারা যেন ডিসাইড করতে পারে যে এটা আমার জন্য না, আগে তাদের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বসে না দেখা লাগে। এটা আমরা চেষ্টা করি মানে যে যাতে জানিয়ে দেওয়া যায় পরের বার থেকে তারা, ও ভাই এটা আমার জন্য না, আমি সবুজ কালার পছন্দ করি না, এই লোক আমার ভালো লাগে না, ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমি এখানে টিউন করব না। তো আমি চাই হচ্ছে যে এইটাই আমরা করি, যে আমরা আগে আসলে হচ্ছে যে আমাদের অলরেডি যে আমরা কনভারসেশনগুলো হচ্ছে সামারাইজ করি। 2 নম্বর হচ্ছে আমরা এটা জানাই দিই যে আমরা এই জিনিসগুলো আমরা এখান থেকে ব্রাঞ্চ আউট করতে পারি। আপনারা কি হচ্ছে ইন্টারেস্টেড থাকলে আপনারা হচ্ছে জয়েন করতে পারেন। সো আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেহেতু একটা বিশাল নোট নিচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছি, সো আপনি হচ্ছে যে একটা ছোট্ট একটা সামারাইজ করেন, তারপর আমিও হচ্ছে আমার 2 সেন্টস দিব আর কি। আচ্ছা, আমার মনে হয় যে একটা হচ্ছে যে পডকাস্ট নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যে পডকাস্ট কেমন হওয়া উচিত, এবং আসলে পডকাস্টে ধরেন বর্তমান পডকাস্টে যা হয় সেটাতে এমন কোনো মানে প্রবলেমেটিক প্যাটার্ন দেখতে পারি কিনা, যে জো রোগানের অমুক সমস্যা, তমুক ভাইয়ের তমুক সমস্যা, সেইটা না, যে ওভারঅল একটা প্যাটার্ন আছে যেখানে কিনা একটা প্রবলেম আছে। আর এর বাইরে মনে হয় যে অ্যাবস্ট্রাক্ট থিওরি নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো, যে ধরেন অ্যাবস্ট্রাক্ট থিওরিগুলো কীভাবে আমার লাইফে রেলেভেন্ট হয়, করা যায়, করা উচিত, করলে লাভ কি দিন শেষে। লাস্টলি হচ্ছে আমরা আসলে ইয়েতে যাওয়া, কি জানি বলে, মেবি ইন্টারেস্ট জিনিসটা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে, যে ধরেন আমরা আসলে কোনটুকুন হইলে ইন্টারেস্ট বলবো, বা আদৌ ইন্টারেস্ট দিয়ে আমার কতটুকুন লাভ আছে, বা এটার আবার ডিসঅ্যাডভান্টেজগুলো কি, শুধু তো অ্যাডভান্টেজ নিয়েই কথা হয়েছে অবশ্যই, যে এই তিনটার মধ্যে রাফলি ঘোরাফেরা করছে আমাদের আলোচনা আজকে। সো মানে আমি যদি সামারাইজ করি, সেটা হচ্ছে যে আমরা তো ফার্স্টে এইটা চেষ্টা করছিলাম যে একটা গ্রাউন্ডে আসার, যে আমরা যে জিনিসটা হঠাৎ করে একটা আনঅর্গানাইজড আনস্ক্রিপ্টেড ওয়েতে শুরু করছি, এটাকে আসলে কীভাবে আসলে হচ্ছে একটা গ্রাউন্ডে নিয়ে আসা যায়, এই জন্য আমরা হচ্ছে পডকাস্টের মধ্যে ঘোরাফেরা করছি যাতে একটা প্লেস দিতে পারি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা হচ্ছে থিওরি বেস তো অবশ্যই আলোচনা করলাম, বাট থিওরিটার মধ্যে এইটা ব্রিজ করার চেষ্টা করলাম যে এটা আসলে আমাদের রিয়েল লাইফকে কীভাবে আসলে হচ্ছে আমরা মানে বারবার হচ্ছে যে ম্যাচ করাতে পারি, এবং এখান থেকে ক্রিয়েটিভ কীভাবে আইডিয়া বের করতে পারি। আর আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে লাস্টে ইউরো আইডিয়া, সেটা হচ্ছে যে থট লিডার বের করা, যেটা হচ্ছে আপনার লাইফের একটা গোল। আই থিঙ্ক এইটা মনে হয় যে আপনার একটা আইডিয়া হওয়াটাই উচিত না, এটা আসলে সবার মানে কাইন্ড অফ হচ্ছে যে ভাই বোনদের হোক বা নিজের ফ্যামিলি হোক সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো আইডিয়া, যে এটা এমন না যে আপনাকেই করতে হবে, মানে এটা হচ্ছে যে মানে আপনি সবাইকে বললেন 10 জন আসলো 1 কোটির মধ্যে 10টা থট লিডার, তো মানে আই থিঙ্ক হচ্ছে যে লাইফ চেঞ্জিং টাইপ অফ ইভেন্ট। সো এই 3টা জিনিসের মধ্যে আমরা ইয়ে করলাম। সো এখানে আমার মনে হয় যে এই 3টা আইডিয়ার মধ্যে আমরা এখানে কোনো কিছুকেই হচ্ছে যে মানে ইয়ে করি নাই, ক্যাপ করি নাই যে এটা করবো না, এটা করবো না, এটা করবো না। বাট আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে, আমার আইডিয়াটা যে আমরা প্রথমেই বলছিলাম যে একটা অনেস্ট আনফিল্টার্ড কনভারসেশন, যেটার মধ্যে আসলে হচ্ছে আমরা প্রচুর রিফিউট করতে পারি, এবং হচ্ছে এখানে মানে নিজেকে মানে ব্যাপার থাকে না যে আমি কোনো জিনিসকে বলবো কি বলবো না, একটা হাইট থাকে যে এটা তো আমি জানি না, এটা বললে কি কেমন দেখায়, এই জিনিসটা যেন না থাকে। তার মানে এটা ধরে নিতে হবে যে আমি হচ্ছে মোস্ট মানে বলা যেতে পারে আনএডুকেটেড পার্সন ইন দিস টপিক। যদি এরকম হতাম তাহলে আমার কিন্তু হচ্ছে যে এটা জানতামই যে আমি ফুটবল খেলতে গিয়ে আমি হয়তো বা শট দিলাম, গোলে যায় নাই, বিগ ডিল, এটা তো মেসি না যে ওকে ওর মধ্যে যে স্ট্রেসটা থাকে সেটা আমাদের মধ্যে থাকা উচিত না। মানে আমার এইটা হচ্ছে যে মানে উদ্দেশ্য থাকবে যে আমি জানি না, সমস্যা নেই, এটা ট্রাই করে দেখি যে কী হয়েছে এখান থেকে, কি বিগ ডিল, এটা পারি নাই, ঠিক আছে, আমার এটা সাবজেক্টও না, এটা আমার মানে আমি হয়তো বা মানে এখান থেকে পুরোপুরি এনাফ জানি না। সো আলটিমেটলি রিফিউট করে এখান থেকে একটা আউটকামে নিয়ে আসা, যে হয় ভালো হয়েছে, না হলে খারাপ হয়েছে, খারাপ হলে আমরা যেখান থেকে কী কী করা যায়। বাট আমরা যে ক্যাপ করি না, এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এখান থেকে ব্রাঞ্চ আউট করে বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারি। আর টপিকের আইডিয়াটা থাকবে হচ্ছে এখান থেকে মানে রিয়েলি গুড থট লিডার বের করে নিয়ে আসা, যাতে হচ্ছে যারাই এখানে পরবর্তীতে ইনভাইট হয়, আমি আপনার এই আইডিয়াটা আমার কাছে ভালো লাগছে যে পরবর্তীতে হয়তো বা কোনো একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টে নিয়ে আসবো, সে হয়তো বা কোনো একটা ব্যাপারে থাকে, তাকে হচ্ছে মানে আমার একটা উদ্দেশ্য ছিল, যেমনটা তিশাদ ভাই করছিলেন, যে উনি হচ্ছে যে আগের একজন উপদেষ্টাকে নিয়ে আসছিলেন, যে যিনি হচ্ছে যে তথ্য উপদেষ্টা ছিলেন আইসিটি ডিপার্টমেন্টের। তো উনি হচ্ছে ওনার সাথে আমার একবার কমিউনিকেশন ছিল, মানে ওনার একটা মানে প্রথম আলোতে উনি হচ্ছে বিভিন্ন পাঠাতেন। তো ওই সময় আমি ওনারকে একটা ইমেল পাঠাইছিলাম যে ভাই আপনার এই লেখাটা আমার খুব ভালো লাগছে।
ওই সময় হচ্ছে এরকম দেখা মানে পড়তে আমার ভালো লাগতো। তো দেখলাম যে উনি রিপ্লাই পাঠাইছেন, আমার কাছে খুব ভালো লাগছে যে সে মানে একটা গুড, একটা রিচেবল পার্সন আর কি, মানে এরকম মনে হলো। তো উনাকে ডেকে কিন্তু মানে ওনারা এই প্রশ্নটাই করছেন যে আপনি এই জিনিসগুলো শুরু করছিলেন, এখানে আপনার কী কী, এটা কিন্তু আমরা কোনো সুযোগটা পাই না। মানে আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কিন্তু কখনো আমরা ওরকম করে হচ্ছে যে একটা কাঠগড়া দাঁড় করে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা করছেন কিনা, এটা করছেন কিনা, আর ওইটা করা গেছে। তো আমার একটা উদ্দেশ্য আছে মানে ইন ফিউচার টার্ম, যেটা হচ্ছে যে আমরা আমাদের গণ্ডির মধ্যে যাদেরকে রেসপন্সিবল পার্সন ফিল করি যে ভাই আপনি এটা কেন করতেছেন, এটা তো করা দরকার, মানে এটা করতে কেউ আগ্রহ হবে কিনা আমি জানি না, বাট এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য, যে এই জন্যই এটা ক্যাপ করছি না, যাতে হচ্ছে এখান থেকে আসলে ব্রাঞ্চ আউট করে করা যায়। সো এটা হচ্ছে আপাতত আমাদের মানে আজকের এন্ডিং বলতে পারি। তো ইনশাল্লাহ হচ্ছে যে দেখি এরপর কি করা যায়। সো আপনাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ যে অনেক আগ্রহ নিয়ে আপনারা দেখছিলেন। আর আজকের দিনটা তো খুবই আনঅর্গানাইজ ছিল, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ এভরিডে আমরা চেষ্টা করবো হচ্ছে, এভরিডে বলতে গেলে এভরি টাইম উই ব্রিং আপ আ নিউ ভিডিও, আমরা চেষ্টা করবো যে এটাকে আরও বেটার ওয়েতে কীভাবে প্রেজেন্ট করা যায়। আর যারা এতক্ষণ ছিলেন, যদি থাকেন আমি হার্ডলি ডাউট করি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা ছিলেন না তাদের জন্য খুব দুঃখিত, মানে দুঃখিত যে আপনাদেরকে এত বড় একটা প্যারা দিলাম। সো ভাই ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ আমাদের পক্ষ থেকে, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।